বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর 2025। বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 54তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব মকদ্দমা গঠন। তো ষষ্ঠ না পঞ্চম ক্লাস নাকি? দেওয়ানি কার্যবিধির পঞ্চম ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব মকদ্দমা গঠন, ফ্রেম অফ সুট, আদেশ 2। গতদিন আমরা একটা মামলার পক্ষ সমূহ পড়ছি। পক্ষ সমূহ, একটা মামলায় দুইটা পক্ষ থাকে, বাদী বা বিবাদী। এরপর নেসেসারি পার্টিস কারা, প্রপার পার্টিস কারা, জয়েন্ডার কি, মিস জয়েন্ডার, নন জয়েন্ডার, জয়েন্ডার, মিস জয়েন্ডার, এর বিরুদ্ধে প্রতিকার কি, তারপরে সাবস্টিটিউশন, এডিশন, তারপরে স্ট্রাইকিং আউট। মোটামুটি এগুলো আমরা পড়েছি এবং একাদেশে আরো একটা আছে প্রতিনিধিত্বমূলক মামলা। তো আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি, দেখেন, আদেশ 2, মকদ্দমার গঠন, ফ্রেম অফ সুট। সমুদয় দাবি অন্তর্ভুক্ত করা। দেখেন, দুই আদেশের এক বিধি অনুসারে মকদ্দমার কারণ সংশ্লিষ্ট, আন্ডারলাইন করবেন, সমুদয় দাবি অন্তর্ভুক্ত করে প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে। তবে মকদ্দমাটি আদালতের এখতিয়ারভুক্ত করতে, আন্ডারলাইন করবেন, মকদ্দমাটি আদালতের এখতিয়ারভুক্ত করতে বাদী তার দাবির যে কোনো অংশ পরিত্যাগ করতে পারে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে সমুদয় দাবি, আপনার যদি কোনো দাবি থাকে, আপনি একজনের কাছে 20 লাখ টাকা পান, তাহলে আপনাকে 20 লাখ টাকা একবারই চাইতে হবে। যদি আপনি 10 লাখ টাকা চেয়ে মামলা করেন, পরবর্তীতে আর বাকি 10 লাখ টাকা 10 লাখ টাকা চেয়ে মামলা করতে পারবেন না। বুঝছেন? এটা হলো মেইন কথা। সমুদয় দেবে মানে একটা, যদি 1 লাখ টাকা পাওনা থেকে 1 লাখ টাকায় চাইতে হবে, 90,000 চাইছেন, 10,000 পরে আর চাওয়া যাবে না। তবে আবার বলতেছি কি, যদি আপনি মামলাটিকে আদালতের এখতিয়ারভুক্ত করতে চান, তাহলে দাবির যে কোনো অংশ পরিত্যাগ করতে পারেন। এই কথাটার অর্থ কি? ধরেন আপনি সহকারী জজের কাছেই করতে চান, এখন আপনি একজনের কাছে পান 20 লাখ টাকা। এখন যদি আপনি মনে করেন যে এটা সহকারী জজের কাছেই বিচারাধীন থাকবে, তাহলে আপনি ইচ্ছা করলে 15 লাখ টাকা চাইতে পারেন। 20 লাখ চাইলে আবার কোথায় চলে যাবে? সিনিয়র সহকারী জজের। তো এটা গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনার যদি দাবি করার কোনো বিষয় থাকে, তাহলে ওইটা একবারেই দাবি করতে হবে, ভেঙে ভেঙে দাবি করা যাবে না। তো দাবি বর্জন বা স্প্লিটিং অফ ক্লেম। দেখেন, অন্যদিকে দুই আদেশের দুই বিধি অনুসারে যে ক্ষেত্রে বাদী তার দাবির কোনো অংশ, আন্ডারলাইন করবেন, মকদ্দমায় বর্জন করে, মকদ্দমায় বর্জন করে বা পরিত্যাগ করে, সেক্ষেত্রে সে উক্ত বর্জনকৃত বা পরিত্যাগকৃত দাবির জন্য পরবর্তীতে মকদ্দমা দায়ের করতে পারবে না। মানে আমি যদি কোনো অংশ পরিত্যাগ করি, আপনার বইতে নাই, পুরাতন বইতে নাই, কথা শুনেন, এমনি যতটুকু পারেন শুনে লেখেন। যদি আপনার কোনো দাবি থাকে, সেটা পুরোটাই চাইতে হবে। এটা পড়ছি। আর একটু পড়লাম যে যদি দুই আদেশের দুয়ে বলতেছে, যদি আপনি আপনার দাবির কোন অংশ পরিত্যাগ করেন, তাহলে পরবর্তীতে আর সেটা নিয়ে মামলা করতে পারবেন না। ওই যে 5 লাখ পরিত্যাগ করলেন, এটা নিয়ে আর মামলা করতে পারবেন না। যে ক্ষেত্রে বাদী মকদ্দমার কারণ সংশ্লিষ্ট একাধিক প্রতিকার দাবি করার অধিকারী, এটা আন্ডারলাইন করেন, একাধিক প্রতিকার। আগে পড়ছিল সমুদয় দাবি, একটাই প্রতিকার। আর এক্ষেত্রে হলো একাধিক প্রতিকার দাবি করার অধিকারী। সেক্ষেত্রে বাদী এমন সকল প্রতিকার বা এইরূপ প্রতিকারের যে কোনো একটির জন্য মামলা করতে পারে, কিন্তু যদি সে আদালতের বল দিবেন অনুমতি ব্যতীত, অনুমতি ব্যতীত শব্দটা বললেন, যদি সে আদালতের অনুমতি ব্যতীত এই সকল প্রতিকারের মধ্যে যদি কোনো দাবি বা প্রতিকার বর্জন করে, তবে সে পরবর্তীতে এইরূপ বর্জনকৃত কোনো প্রতিকারের জন্য মকদ্দমা দায়ের করতে পারবে না। আদেশ 2 বিধি 3 আছে না, এই বিধিটা বলে 2-এর 3। বিধি 3-এর আগে একটা 2 লিখে 3 ব্র্যাকেটে ঢুকাই দেন। বুঝেন নাই? বুঝেন নাই হোসেন সাহেব? বুঝেন নাই? ওই যে ওটা দেখে নেন, ওই যে আদেশ 2 বিধি 3 আছে, এই 3-এর আগে একটা 2 দিবেন, 2-এর 3। বুঝছেন? আগের ক্লাসে আমরা একাদশের 10-এর 1, 10-এর 2 হ্যাঁ হ্যাঁ। তো এখানে এখানে দুইটা বিষয় আছে, দেখেন। 2 আদেশের এক বিধি আর 2 আদেশের আপনার এই যে মানে 2 আদেশের 2 আর 2 আদেশের 3। আচ্ছা একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। দেখেন,
দুইয়ের দুই ও দুইয়ের তিন উভয় বিধিতে দাবি বর্জন নিয়ে আলোচনা করছে। দুইয়ের দুই আর দুইয়ের তিন, এটা কিন্তু দুই আদেশের দুইয়ের দুই বিধি আর দুইয়ের তিন বিধি, বুঝছেন? দুইয়ের দুই আর দুইয়ের তিন উভয় বিধিতে দাবি বর্জন নিয়ে আলোচনা করছে, তবে দুইয়ের দুই এবং দুইয়ের তিন বিধির মধ্যে পার্থক্য আছে। কি কি? দুই আদেশের দুইয়ের দুই যেটা, দুই আদেশের দুইয়ের দুই এই জায়গা বলছে যে সমুদয় দাবি একসাথে চাইতে হবে। আপনার যদি কারো কাছে 10 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা একবারে চাইবেন, অর্ধেক চাইছেন বাকি অর্ধেক পরে আর চাওয়া যাবে না, সমুদয় দাবি একসাথে চাইতে হবে। এটা হলো দুই আদেশের দুইয়ের দুই। আর দুই আদেশের দুইয়ের তিনে বলছে কি, যদি আপনার একাধিক প্রতিকার থাকে, একাধিক, আপনি একজনের কাছে 5 বছরের ভাড়া পান, আপনি 3 বছরের ভাড়া যদি চান, বাকি 2 বছরের ভাড়া চাইতে পারবেন না, তাহলে আপনার একটা দাবি থাকলেও পুরোটা চাইতে হবে। আর যদি একাধিক দাবি থাকে, ওটাও একাধিক চাইতে হবে। যদি কোনোটা আপনি ছেড়ে দেন, তাহলে পরবর্তীতে ওইটা নিয়ে আর মামলা করা যাবে না। বুঝছেন? যারা বইতে নাই তারা এমনি শুনে রাখেন, দুই আদেশের দুইয়ের দুই, দুই আদেশের দুইয়ের দুই মানে বিধি দুইয়ের উপবিধি দুই বলছে যে সমুদয় দাবি একসাথে চাইতে হবে। আর দুই আদেশের দুইয়ের তিন, যদি আপনার একাধিক প্রতিকার থাকে, তাহলে একাধিক প্রতিকারই একসাথে চাইতে হবে। এই যে দেখেন, একটি দাবির সমুদয় অংশ দাবি না করে বরং একটি অংশ বাদ দেওয়া হলে সেক্ষেত্রে দুইয়ের দুই বিধি প্রযোজ্য হবে। সমুদয় দাবি না করে যদি একটা অংশ বাদ দেয়, তাহলে হলো দুইয়ের দুই। আর উক্ত বর্জনকৃত দাবির জন্য পরবর্তীতে মকদ্দমা দায়ের করা যাবে না। অন্যদিকে একাধিক দাবির ক্ষেত্রে কোনো একটি দাবি আদালতের অনুমতি ব্যতীত, বল দিবেন, আদালতের অনুমতি ব্যতীত পরিত্যাগ করা হলে উক্ত ক্ষেত্রে দুইয়ের তিন বিধি প্রযোজ্য হবে এবং পরিত্যাগকৃত দাবির বিষয়ে পরবর্তীতে মকদ্দমা করা যাবে না। এখানে দুইটা উদাহরণ আছে, দুইটা উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এ বি কে 2200 টাকা ঋণ দিছে। কত টাকা? 2200 টাকা। মকদ্দমাটি এক্স নামক আদালতের এখতিয়ারভুক্ত করতে এ বি এর বিরুদ্ধে 2000 টাকা আজ মকদ্দমা করছে। একটা আদালতের এখতিয়ারভুক্ত করার জন্য সে মামলা করছে কত টাকা? 2000 টাকা। সে পাবে কত? 2200। পরবর্তীতে এ বি এর বিরুদ্ধে উক্ত অবশিষ্ট 200 টাকার জন্য মকদ্দমা দায়ের করতে পারবে না। এটা হলো দুইয়ের দুই বিধি, দুই আদেশের দুইয়ের দুই, দুই আদেশের দুইয়ের দুই। এখানে দুইয়ের দুই প্রযোজ্য হবে, কারণ এই ক্ষেত্রে একটি দাবির কোনো একটি অংশ তথা 200 টাকা বর্জন করা হয়েছে। বুঝছেন? তো তাহলে দুই আদেশের দুইয়ের দুই মানে হলো আপনার টোটাল একটা দাবি ছিল, এই একটা দাবির পুরোটাই আপনার দাবি করতে হবে। যদি কোনো অংশ আপনি ছেড়ে দেন, তাহলে পরবর্তীতে আর সে ততটুকু দাবি করতে পারবেন না। এটা হলো দুইয়ের দুই। আচ্ছা, এখন আমরা আসি অন্যদিকে। এ তার বাড়ি বি কে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। এটা আপনাদের পুরাতন বইতে আমি লিখে দিয়েছিলাম। তার বাড়ি বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। 2005, 2006, 2007 সালের সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 3 বছরের ভাড়া বাকি। 2008 সালে এ বি এর বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে, 1 বছরের ভাড়ার জন্য মামলা করছে। এ বি এর বিরুদ্ধে 2005, 2006, 2007 সালের সমুদয় ভাড়া দাবি করে মকদ্দমা দায়ের করার অধিকারী ছিল, কিন্তু সে আদালতের অনুমতি ব্যতীত 2005 ও 2007 সালের ভাড়া মকদ্দমায় দাবি করেনি। অর্থাৎ সে স্বেচ্ছায় এমন ভাড়া বর্জন বা পরিত্যাগ করেছে। উক্ত কারণে এ পরবর্তীতে বি এর বিরুদ্ধে 2005 আর 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না, কারণ তার তো 3 বছরের বকেয়া ছিল। মামলা করলে একসাথেই 3 বছরের চাইতে হবে। সে 1 বছরের জন্য করছে এবং আদালতের অনুমতি নেয় নাই। যদি এরকম হতো যে আদালতের অনুমতি নিছে, যে ওনার আমি আরো 2 বছরের ভাড়া পাই, এই 2 বছরের জন্য পরে মামলা করতে চাই, আমার অনুমতি দেওয়া হোক, আদালত যদি অনুমতি দিত তাহলে পরবর্তীতেও মামলা করা যেত। যেহেতু আদালত অনুমতি দেয় নাই, সো এই ক্ষেত্রে ওই বাকি 2 বছরের জন্য আর পরবর্তীতে মামলা করা যাবে না। এই ক্ষেত্রে দুইয়ের তিন প্রযোজ্য হবে, কারণ এই ক্ষেত্রে একাধিক দাবির মধ্যে কোনো এক বা একাধিক দাবি পরিত্যাগ করা হয়েছে। দেখেন, 2013 সালের বিজিএস পরীক্ষায় এসেছিল, এটাই লিখিতর পড়া। আপনি যদি উকিল হতে চান, আপনার এই প্রিলিমিনারি ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্রিলি যত ভালো প্রস্তুতি নেবেন, তত আপনার লিখিততে তত আগায় গেছেন। আর আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিলে পরে ভাইকে অ্যাডমিট কার্ডটা দেওয়ার জন্য ওই সময়টা কাজে লাগাইতে পারবেন। পড়াশোনার কোনো বিকল্প নাই। বুঝছেন? তাহলে দুই আদেশের দুইয়ের দুই বিধি আর দুইয়ের তিন বিধি, এই দুইটার ভিতরে পার্থক্য কি?
দুইয়ের দুই বিধি হলো একটাই দাবি ছিল, পুরোটা চাইতে হবে। আর দুইয়ের তিন বিধি হলো একাধিক দাবি ছিল, একাধিক চাইতে হবে। যদি আমি কোনো একটা 10টা প্রতিকার ছিল, 5টা চাইছি, 5টা চাই নাই, তাহলে 5টার পরবর্তীতে চাইতে পারবো। বুঝছেন? দুই আদেশের দুইয়ের তিন, দুই আদেশের দুইয়ের তিন। ওই দরজাটা আর একটু ঠেলে দেন, বের হয়ে যাচ্ছে বাতাস। তো এখানে ধরেন বিষয়টা হচ্ছে কি, ওই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের মতো, যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক। ধরেন আপনি পরীক্ষার হলে গেছেন, এখন দুই আদেশের দুই বা দুই আদেশের তিন এই আপনি জীবনেও পড়েন না, আপনার মাথায় নাইও, কিন্তু আপনি জানেন যে 3 বছরের ভাড়া আছে, 1-2 বছর চাইছে, 1 বছরের ভাড়া চাই নাই, আপনার মাথায় আছে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, যে যে দাবি যে যুক্তি আমি আগের মামলায় দেখাতে পারতাম, সেই দাবি বা সেই যুক্তি যদি আমি আগের মামলায় দেখাতে না না দেখাই, তাহলে পরবর্তীতে আর দেখাতে পারবো না। তাহলে এই সেম প্রশ্ন, যে 3 বছরের ভাড়া বাকি আছে, 1 বছরের ভাড়ার জন্য মামলা করছে, বাকি 2 বছরের জন্য পরবর্তীতে মামলা করা যাবে কিনা, আপনি দুই আদেশের দুইও জানেন না, তিনও জানেন না, আপনার মাথায় আছে রেস জুডিকাটা, আপনি রেস জুডিকাটা দিয়ে লিখে আসবেন। বুঝতে পারছেন? ওই যে বললাম যে যার যা কিছু আছে তাই দিয়ে প্রস্তুত থাকতে হবে। তো এখন আমার দরকার হচ্ছে প্রচেষ্টা, আমি কিভাবে লিখতে পারছি, ওই যে আমার যতটুকু অস্ত্র আছে ততটুকু দিয়েই আমার চেষ্টা করতে হবে সফল হবার। বুঝছেন? তো এজন্য কনস্ট্রাকটিভ রেজুডিকেটা হয়তো অনেকে জানেন না। কনস্ট্রাকটিভ রেজুডিকেটা তো গতদিন বলছিলাম যে যে যুক্তি বা যে কারণ আমি আগের মামলায় দেখাইতে পারতাম, আগের মামলায় যদি আমি না দেখাই, আগের মামলা মীমাংসা হয়ে গেছে, তাহলে পরের মামলায় আমি দেখাইতে পারবো। ওই যে ঝগড়া লাগছে, মিটমাট হয়ে গেছে, এখন মিটমাট হওয়ার পরে মনে উঠছে যে এই কথাটা কোয়ার দরকার ছিল, এটা আর পরে কওয়া যাবে না, বলা যাবে না, কি দ্বারা বাড়িতে হবে, কনস্ট্রাকটিভ রেজুডিকেটা দ্বারা বাড়িতে। তো এখানেও তাই, যে আপনার তো একাধিক প্রতিকার ছিল, আপনি একসাথেই চাইতে পারতেন, যেহেতু আগের দুইবার চান নাই, যেহেতু আগে চান নাই, এখন আর চাওয়া যাবে না। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন মকদ্দমার কারণ একত্রীকরণ, জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। একাদেশে পড়ছি জয়েন্ডার অফ পার্টিস। জয়েন্ডার অফ পার্টিস মানে কি, পক্ষগণের সংযুক্ত বা পক্ষগণ যোগ করা। আর এটা হলো জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। একাদেশের তিন বিধি লেখা আছে, একরে দুই করে দেন। আগেরটা ছিল ওই যে একাধিক প্রতিকার, ওটা হলো ছিল দুই আদেশের দুইয়ের তিন, আর এটা হলো শুধু দুই আদেশের তিন। বুঝছেন? মকদ্দমার কারণ একত্রীকরণ কাকে বলে আমি একটু বলি, খুব সোজা। পক্ষরা এক হয় না, একাধিক বাদী থাকে না, বা একাধিক বিবাদী থাকে না। হ্যাঁ, তা একটা মামলায় তো আমরা একটা চাই, যে দখল চাচ্ছি, দখলের সাথে সাথে ইচ্ছা করলে আমরা আমি মধ্যবর্তী মুনাফা চাই, তাহলে এই জায়গায় কারণ হলো কয়টা, দুইটা। ইচ্ছা করলে আরো যা যা চাওয়ার থাকে তাও আপনি একই মামলায় চাইতে পারেন, বাটোয়ারা চাইতে পারেন, দখল চাইতে পারেন, তারপরে আরো মধ্যবর্তী মুনাফা চাইতে পারেন। এখন আমার তো অনেক কিছু চাওয়ার আছে, এখন আমার সব চাওয়া আদালত যে মেনে নিবে এমন তো কথা নাই। তো কারণ একত্রীকরণ মানে হলো আপনার অনেকগুলো কারণ আপনি একসাথে একই মামলায় চাইছেন। তখন দখলের জন্য যদি আপনি একটা মামলা করেন, তাহলে মধ্যবর্তী মুনাফার জন্য আরেকটা করা লাগবে, কিন্তু এই দুইটা চাওয়াই একসাথে চাওয়া যায়, এটারই বলে হচ্ছে কারণ একত্রীকরণ। বুঝছেন? ধরেন আমরা ফৌজদারিতে, আপনারা কয়েকজন ছিলেন না, ফৌজদারিতে আছে জয়েন্ডার অফ চার্জ, চার্জ একত্রীকরণ। ফৌজদারি, ধরেন একজন চুরি করছে, সেই বাড়িতে গিয়ে সে একটা খুন করছে, সেই বাড়িতে আবার সে আগুন ধরাই দিছে, তাহলে জায়গা 436, 302, 379 মামলা, তো তাহলে তিনটা অপরাধের তিনটা হওয়ার কথা, কিন্তু এই জায়গায় যেহেতু একসাথে করছে, তিনটা অপরাধের বিচার হবে কি একসাথে, মানে তিনটা চার্জ এক করে বিচার করতেছে। ঠিক সেই সেম জিনিস হলো জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, দেওয়ানি মামলায় যে আমার অনেকগুলো প্রতিকার আছে, সবগুলো প্রতিকার একই মামলায় আমি চাইছি। কি লিলি, একত বসেন দূরে, আসেন একদিন পর একদিন, এরপর কিছু বুঝাইতে গেলে এমন ভাবে তাকাচ্ছেন যে মনে হচ্ছে যে এর চেয়ে কঠিন আর নাই। যাই হোক, এটা এটা কি খুলে যাচ্ছে কেন বারবার একটু?
আচ্ছা, দেখেন, দুই আদেশে তিন বিধিতে মকদ্দমার কারণ একত্রীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিন বিধি অনুসারে বাদী একটি মকদ্দমায় একাধিক কারণ একত্রীকরণ করতে পারে। একাধিক কারণ মানে হলো তার তিনটা চাওয়া, তাহলে তিনটা কারণ। যদি তার চারটা চাওয়া হয় তাহলে কয়টা কারণ? চারটা কারণ। ধরেন আমি সত্য চাইছি, আমি দখল চাইছি, আমি মধ্যবর্তী মুনাফা চাইছি, তাহলে কয়টা চাওয়া? তিনটা। এই তিনটা চাওয়াই আমি একটা মামলায় চাইতে পারি। জেনে রাখা ভালো, এক মকদ্দমায় একত্রীকৃত কোনো কারণ যদি সুবিধাজনকভাবে বিচার ও একত্রে নিষ্পত্তি করা যায় না, সেক্ষেত্রে আদালত এমন একত্রীকৃত কারণসমূহ পৃথক বিচারের জন্য আদালতকে আদেশ দিতে পারে। মানে দেখা গেল আপনি অনেক, এক মামলায় অনেক কিছু চাইছেন, কিন্তু আদালত বললো যে এই মামলায় এত কিছু বিচার করা যাবে না, আপনি এই দুইটা কারণের জন্য আলাদা মামলা করেন। আদেশ 2 এর বিধি 6। অন্যদিকে মকদ্দমার কারণের অপসংযোগ সম্পর্কে, কারণের অপসংযোগ যেরকম পক্ষগণের অপসংযোগ আছে মিস জয়েন্ডার অফ পার্টিস, আর এটা হলো মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। মানে এই মামলায় যা আমার যা চাওয়া উচিত ছিল তা না চেয়ে চাইছি আমি আরেক জিনিস, এটা বলে কারণের অপসংযোগ। অন্যদিকে মকদ্দমার কারণের অপসংযোগ সম্পর্কে যে কোনো আপত্তি, আন্ডারলাইন করবেন, প্রথম সম্ভাব্য সুযোগে করতে হবে, অন্যথায় এমন আপত্তি পরিত্যাগ করা মর্মে গণ্য হবে। তাহলে কারণের অপসংযোগ যেটা আছে, এটা কারণের আমি একটু বুঝাই বলি, সেটা হলো কারণের মিস জেন্ডার অফ পার্টিস হোক আর মিস জেন্ডার অফ কজেস অফ অ্যাকশন হোক, আপত্তির বিষয়টা কিন্তু সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। 2 এর 7 বিধি মনে রাখার প্রয়োজন নাই। মকদ্দমার কোন পক্ষের অপসংযোগ, এই যে দেখেন মিস জয়েন্ডার অফ পার্টিস, বা মকদ্দমার কারণের অপসংযোগ মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। মকদ্দমার কোন কার্যক্রমের ভুল ত্রুটি বা অনিয়মের দরুন, আন্ডারলাইন করেন, ভুল ত্রুটি বা অনিয়মের দরুন কোন মকদ্দমার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে কোন ডিক্রি পরিবর্তন বা বহুলাংশে রদ করা যাবে না, বা মকদ্দমাটি পুনর্বিচারের জন্য পাঠানো যাবে না। এই ধারা 99 গোল দিয়ে 3টা স্টার দেন, আমি বোঝাচ্ছি। এই ফ্যানটা চালাই দেন তো এটা। তাই 99 ধারার কথা হচ্ছে কি, একটা মামলা বিচার আদালত ডিক্রি দিছে। এখন বিচার আদালত ডিক্রি দেওয়ার পরে দেখা গেল আপিল আপিল করছে, সংক্ষুব্ধ পক্ষ আপিল করছে। আপিল করার পরে বাদীর পক্ষে ডিক্রি হয়েছে, বিবাদীকে মানে দায়িক গিয়ে আপিল করছে। তাহলে আপিলে ওনার একমাত্র চাওয়া কি, ডিক্রিটা যাতে বাতিল করে। এখন উনি বিবাদী যে যুক্তি দেখাচ্ছে যে ওনার বাদী এই মামলা করছিল, এই মামলায় পক্ষগণের অপসংযোগ আছে, যে যারে পক্ষ করার দরকার তারে পক্ষ না করে আরেকজন করছে। আবার কারণের অপসংযোগ আছে, এই মামলায় অনেক কিছু চাইছে যা চাওয়া উচিত ছিল না, কিন্তু আদালত ডিক্রি দিয়ে দিছে। এইগুলা বিবাদী বলতেছে কোথায়? আপিল আদালত। এখন আপিল আদালত দেখতেছে, আপিল আদালত যদি দেখে যে এর কারণের অপসংযোগ আছে, এর পক্ষগণের অপসংযোগও আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, মানে ডিগ্রি ভুল হইলেও ব্যাপারটা কি আছে, সঠিক আছে, তাহলে আপিল আদালত এই কারণের অপসংযোগ বা পক্ষগণের অপসংযোগের জন্য ডিগ্রিটা বাতিল করবে না, বা ওই মামলাটা পুনরায় বিচারিক আদালতে ফেরত পাঠাবে না। আমি একটা এইভাবে চিন্তা করেন, ধরেন আপনি পরীক্ষা দিতে গেছেন বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলি পরীক্ষা, এই জায়গায় পাস মার্ক কততে জানেন? 50। আর প্রতিটা ভুল উত্তর করলে 0.25 করে কাটা। এখন ধরেন আপনি 5 মিনিট দেরি করে গেছেন, কেন্দ্রে ঢুকতে পারছেন, এরপরে পরীক্ষার হলে বসছেন, 38টা ভুল, কিন্তু কাইটা কুইটা আপনার 50 আছেই, তাহলে আপনি কি পাস করবেন না ফেল করবেন? পাস করবেন। তাহলে মামলার ক্ষেত্রেও তাই, অনেক ভুল ত্রুটি আছে, পক্ষগণের ভুল হয়েছে, কারণের ভুল হয়েছে, অনেক কিছু আছে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করে 50 হয়ে গেছে, মানে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে আর ওই ডিগ্রি বাতিল করবে না, যতই ওই যে অপসংযোগ, পক্ষগণের অপসংযোগ বা কারণের অপসংযোগ কি থাকুক না কেন। এই কথাটাই বলেছে কত ধারায়? 99 ধারায়। এইবার পড়লে ভালো বুঝবেন। দেখেন,
মকদ্দমার কোন পক্ষের অপসংযোগ মিসজয়েন্টার অফ পার্টিস বা মকদ্দমার কারণের অপসংযোগের বা মকদ্দমার কোন কার্যক্রমের, এই যে দেখেন, ভুল ত্রুটি বা অনিয়মের দরুন কোন মকদ্দমার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে, এই যে দেখেন, মকদ্দমার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে কোন ডিক্রি পরিবর্তন বা বহুলাংশে রদ করা যাবে না, বা মকদ্দমাটি পুনর্বিচারের জন্য ফেরত পাঠানো যাবে না। ধারা কত? বুঝছেন? তাহলে যদি বলে মকদ্দমার পক্ষসমূহ কত আদেশ? এক আদেশ। মকদ্দমার গঠন কত আদেশ? দুই আদেশ। তো দুই আদেশের দুইয়ের দুইতে বলছে আপনার একটা দাবি থাকলে একসাথে যাইতে হবে। দুই আদেশের দুইয়ের তিনে বলছে একাধিক দাবি থাকলে একসাথে যাইতে হবে। দুই আদেশের তিন বিধিতে বলছে নালিশের কারণ একত্রীকরণ, নালিশের কারণ একত্রীকরণ। আর মনে রাখার দরকার নাই। আর নালিশের কারণের বিরুদ্ধে যদি কেউ আপত্তি করে, আপত্তি করতে হবে সম্ভাব্য প্রথম সূচকে। সেলফ প্র্যাকটিসে চলে আসেন। এক নম্বর প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কোন বিধানে মকদ্দমার কারণ একত্রীকরণ জয়েন্টার অফ কজেস অফ অ্যাকশন নিয়ে আলোচনা করা হয়েছে? আদেশ 2 বিধিগত 3। 2 নং প্রশ্নটা দেখেন, একাধিক প্রতিকারের অধিকারী হয়েও, আন্ডারলাইন করেন, একাধিক প্রতিকারের অধিকারী হয়েও যে ক্ষেত্রে বাদী আদালতের অনুমতি ব্যতীত কোনো একটি প্রতিকারের বিষয়ে মকদ্দমা দায়ের করা হতে বিরত থাকে, সেক্ষেত্রে সে পরবর্তীতে উক্ত প্রতিকার বিষয়ে মকদ্দমা দায়ের করতে পারবে না। বুঝছেন তো? তারপরে 3 নং প্রশ্নটা পারবেন, একটু যদি পড়ি। 1200 টাকা বার্ষিক ভাড়ায় ক খ কে বাড়ি ভাড়া দিয়েছে 1905, 1906, 1907 সালে সমুদয় ভাড়া বকেয়া অপরিশোধিত আছে। 1908 সালে ক শুধুমাত্র 1906 সালের ভাড়ার জন্য মকদ্দমা দায়ের করে। পরবর্তীতে 1905 ও 7 সালের ভাড়ার জন্য মকদ্দমা দায়ের করতে কি বলেন? পারবে না। পারবে? পারবে না। 5-6 ভিভিআই। 5 নাম্বারটা দেখেন, মকদ্দমার কারণের অপসংযোগ বিষয়ে আপত্তি, অবজেকশনস অ্যাজ টু মিসজয়েন্টার অফ কজ অফ অ্যাকশন করা যায়। দুই আদেশের কত বিধি? 7 বিধি। আপত্তি বলছে পক্ষগণ মকদ্দমার কারণের অপসংযোগ বিষয়ে আপত্তি, ভিতরে পড়ি নাই, আপত্তি করা যায় দুই আদেশের 7। না পড়লে, না বুঝলে সমস্যা নাই, পরেরটা মনে থাকতে হবে। মকদ্দমার কারণের অপসংযোগ বিষয়ে আপত্তি সম্ভাব্য প্রথম সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। দেখেন, অবজেকশন অ্যাজ টু জুরিসডিকশন 21 ধারায় ওই সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কতদিন আমরা পড়ছি? 22 ধারায় বিবাদী মামলা স্থানান্তরের আবেদন করবে সম্ভাব্য প্রথম সূচকে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। নন জয়েন্ডার এন্ড মিস জয়েন্ডার অফ পার্টিস এর বিরুদ্ধে আপত্তি দিতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আবার মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশনের বিরুদ্ধে আপত্তি দিতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা পরবর্তী টপিকে যাব। দিনেশ সাহেব, কোনো প্রশ্ন আছে? কথা যদি না শুনে আমি বলতেছি আর আপনি বই পড়তেছেন, নতুন কিছু আছে নতুন, তাই তো বুঝাইলাম। শুনেন, আপনাদের পড়া আরো 2 দিন বাড়বে। এই কি হাসেন খেয়া, না বাড়াইলে তো আপনার পরীক্ষার আগে তো শেষ করতে পারবেন না। আমি পড়াইলাম, আপনারা যদি পাস না করেন আমার তো এই জায়গা তো হবে না। এই জায়গা তো আমার কার্যকর একটা প্রস্তুতি নিয়ে যাতে আরেকবার রিভিশন আমি দিতে পারি, নাহলে তো এক রিভিশন নিয়ে ওই জায়গায় তো বসকাই যাবেন জায়গা। তো মেইনলি ওই পড়া তো 5টা থেকেই, সমস্যা নাই। পড়া রোববারে 5টায়, বৃহস্পতিবার 5টায়, বাকি দিনগুলো তো আছেই। আর রোববার 5টায়, বৃহস্পতিবার 5টায়। বেশি বুঝবেন না। পাস কি আপনারা করছেন না? আমি গাড়ির ড্রাইভার আমি। তো যদি বাসের ড্রাইভারের চেয়ে যাত্রীরা বেশি বোঝে, সেই বাস কি হবে বলেন? বুঝছেন? দরকার জোরে হইলে জোরে চালাবো, আস্তে হইলে আস্তে চালাবো। সিট বেল্ট বাইন্ধে বসে থাকে। যদি আমাদের পরীক্ষা তো 29/11,
29/11 পরীক্ষা যদি বিদ্যমান থাকে, ওই ডেটই থাকে, তাহলে তো আমার একটা ধরেন এই জায়গার এক অংশ আপনারা পরীক্ষা দিতে পারতেছেন, এক অংশ পারতেছেন না। তো আপনাদের পড়া যারা পারতেছেন না তাকে কি পড়ায় লস আছে? যদি যারা পারতেছেন না তাদের জন্য যদি চাপ হয়, তাই তারা রোববার আর বৃহস্পতিবার আইসেন না, বুঝছেন? কিন্তু যাদের 29/11 পরীক্ষা, তাদের অবশ্যই জায়গা আসতে হবে। এবং আপনারা তো বুঝতে পারতেছেন না, এটা আপনাদের জন্য যারা পরীক্ষা দিতে পারতেছেন না। আমি এখনো মনে করি পারতেছেন, এখনো আমি আশাবাদী। বাংলাদেশ তো, আর বাংলাদেশ বার কাউন্সিল, যে কোনো কিছু সম্ভব। ধরেন পরীক্ষা 3-4 মাস পিছাইছে, তাহলে তো আপনি পরীক্ষা দিতে পারতেছেনই, তা আপনি পড়াশোনাও করলেন না, আবার সুযোগও পাইয়া লাভ হইলো না। বুঝেন নাই? তো এই জায়গা আমরা, এই যে আপনারা পরীক্ষা দিতে পারতেছেন বা পারতেছেন না, এইটুক তিনটা মাথা থেকে বের বের করে ফেলেন। মনে রাখবেন সকলের পরীক্ষা 29/11। 29/11 সেই অনুপাতে জায়গা আসেন। আপনি বাসায় বসে পড়তে পারেন আর না পারেন, এই জায়গায় রেগুলার আসেন, ইনশাল্লাহ পাস করবেন। পাস করলে দেখবেন ভালো লাগতেছে। তো এজন্য কথা শুনেন, বুঝছেন? তাহলে এখন ওই বৃহস্পতিবার আর রোববারও আমার কষ্ট হবে, কিন্তু আপনাদের কথা বিবেচনা করে, নাহলে তো ওই জায়গায় আমরা একবার ধরেন শেষ করে যদি আরেকবার শুরু করতে পারি, আরেকবার শেষ করতে পারি, তারপরে লাস্টে আমরা মডেল টেস্ট নিই, এই সব কিছু দিলে মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। যাই হোক, দেখেন ধরা পড়ে গেছেন তো, কিছু করার নাই। আচ্ছা, দেখেন বার কাউন্সিলের পরীক্ষা তো হতেই পারে 29/11, বাট যারা ধরেন লিখিত পরীক্ষার রেজাল্ট দিছে অক্টোবরে, অক্টোবরে যদি রেজাল্ট দেয়, তাহলে যারা ধরেন অনেকে আছে সেকেন্ড টাইম লিখিততে যদি অকৃতকার্য হয়, তা তারা আবার কি দিবে? প্রিলি। তা তাদের আবার সময় কো? আচ্ছা, আচ্ছা, স্বীকৃত প্রতিনিধি বা প্লিডার, রিকগনাইজড এজেন্ট এন্ড প্লিডার্স, আদেশ 3। স্বীকৃত প্রতিনিধি এবং প্লিডার, প্লিডার এর সংজ্ঞা কত ধরে আছে বলেন? দুইয়ের সাথে আছে জিপি, গভর্নমেন্ট প্লিডার। আর 2-15 তো আছে শুধু প্লিডার। আচ্ছা, দেওয়ানি মামলায় উকিল নিয়োগ। উকিল নিয়োগ মানে হলো আপনি তো একটা দেওয়ানি মামলা কে কে পরিচালনা করতে পারে? স্বয়ং পক্ষও পারে, প্রতিনিধিও পারে, আবার উকিল সাহেবও পারে। এটা এই সম্পর্কে আলোচনা করছে 3 আদেশে। আদালত যে কোনো হাজিরা দেওয়া, আবেদন দাখিল বা কোনো কার্য নিম্নলিখিতভাবে সম্পন্ন করতে পারে। এক 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 নম্বরে দেখেন, কোন পক্ষ ব্যক্তিগতভাবে, এ পার্টি ইন পার্সন। কোন পক্ষ ব্যক্তিগতভাবে মানে হলো একা একা, কোনো উকিলের দরকার নাই। তার স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে, বাই হিজ রিকগনাইজড এজেন্ট, মানে সে কোনো প্রতিনিধি রাখছে, বা বা শব্দটা গোল দিয়েন, বা তার স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত প্লিডার বা উকিলের মাধ্যমে, বাই হিজ রিকগনাইজড প্লিডার। আমাদের বর্তমান আইন অঙ্গনে, বর্তমানে কোর্ট কাছারিতে ব্যক্তিগতভাবে কেউ মামলা পরিচালনা করে না, বাট বিধান আছে, আইনের বিধান আছে। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ মামলা পরিচালনা করতে চান, তার তো ওই বিষয়ে এক্সপার্ট হতে হবে, তার তো জানতে হবে নাকি? না জানলে আপনি কেমনে করবেন? তো যদি কেউ যে নিজের থেকে তার জ্ঞান আছে এবং করতে চায়, তাহলে সে একা একাও পরিচালনা করতে পারে। দেওয়ানি কার্যবিধি 3 আদেশে সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের খান ল একাডেমির একজন সাবস্ক্রাইবার আছে ভারতের বনগাঁওয়ারি, ওই ভদ্রলোকের নাম গোবিন্দ চন্দ্র মালি। উনি আইনের স্টুডেন্ট না, কিন্তু উনি উনার মামলা ভারতে একা একা পরিচালনা করে। ওই 144 দেওয়ানি মামলা, এই সেই বিভিন্ন কিছু আছে, উনি এই আইনের লেকচার দেখে দেখে উনি একা একা ওই জায়গা মামলা পরিচালনা করে, কিন্তু সে অ্যাডভোকেট না। দেখেন, হ্যাঁ, দেখেন, সুতরাং দেওয়ানি কার্যবিধির 3 আদেশ কোনো ব্যক্তিকে নিজের মাধ্যমে, তার প্রতিনিধি
বা উকিলের মাধ্যমে আদালতে হাজিরা দিতে, আবেদন দাখিল করতে বা কোনো কার্য করার অধিকার দিয়েছে। তো যদি আপনাকে বলে যে একটা মামলা কয়ভাবে পরিচালনা করা যাবে, তিনভাবে। কি কি? নিজের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে, উকিলের মাধ্যমে। বুঝছেন? এখন স্বীকৃত প্রতিনিধি বা রিকগনাইজড এজেন্ট এই কথাটা কি একটু পড়ি, দেখেন। বিধি 2, স্বীকৃতি প্রতিনিধি বলতে নিম্নলিখিত ব্যক্তিগণকে অন্তর্ভুক্ত করবে এবং কোনো পক্ষ নিজে আদালতে হাজিরা দিতে বা আবেদন দাখিল করতে বা কোনো কার্য নিম্নলিখিত স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করতে পারবে, যথা উক্ত কার্য করতে, আন্ডারলাইন করবেন, আম মুক্তার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে। তো যদি কাউকে ক্ষমতা দিছে, ধরেন তানভীর আলম খান পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ক্ষমতা দিছে যে আমার পক্ষে অমুক মামলা চালাবে, এটা হলো স্বীকৃত প্রতিনিধি। বা এছাড়া দেখেন, আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করে না এরূপ পক্ষের তরফে হাজিরা দিতে, আবেদন দাখিল করতে বা কোনো কার্য সম্পাদন করতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো প্রতিনিধি না থাকলে উক্ত ব্যক্তির পক্ষের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এমন ব্যক্তি স্বীকৃতি প্রতিনিধি হিসেবে গণ্য হবে। ধরেন এমন একজনের বিরুদ্ধে মামলা হয়েছে গোপালগঞ্জ দেওয়ানি আদালতে, বা তিনি মামলা করছে, তার অ্যাকচুয়ালি এই জায়গায় তার পাশ করে হলো কক্সবাজার, কিন্তু গোপালগঞ্জে তার ম্যানেজার আছে, তাহলে ম্যানেজারও স্বীকৃতি প্রতিনিধি হিসেবে কি গণ্য হতে পারে। তো তাহলে নিজে পরিচালনা করতে পারে, রিকগনাইজড এজেন্ট বা স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করতে পারে। এবার দেখেন, প্লিডার বা উকিল নিয়োগ। প্লিডার বা উকিল নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার, বিধি 4। তিন আদেশের 4 বিধি মনে রাখবেন, বহুবার আসবে, যে উকিল নিয়োগ তিন আদেশের কত? 4। অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার, দেওয়ানি কার্যবিধির 3 আদেশের 4 বিধিতে প্লিডার বা উকিল নিয়োগের বিধান আলোচনা করা হয়েছে। এমন নিয়োগ অবশ্যই মকদ্দমার পক্ষগণ কর্তৃক বল দিবেন লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে, বা এমন নিয়োগের ক্ষেত্রে আম মুক্তারনামা থাকতে হবে। এই জায়গায় আম মুক্তারনামা মানে হলো ওকালতনামা। বুঝছেন? একজনের ক্ষেত্রে যে উকিল নিয়োগ হয়েছে আমরা কেমনে বুঝি? ওকালতনামা। এই যে লিখিত স্বাক্ষরিত হইতে হবে, সেটাই ওকালতনামা। পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে কি বলে, রেজিস্ট্রি তো পাওয়ার অফ অ্যাটর্নি। রেস্টি মেস্টি কিছু বলে নাই, আপাতত এই জায়গা মনে রাখেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিলেই হবে। তো তাহলে রেজিস্ট্রি কি তো লাগবে কিনা সেটা ডিপেন্ড করে, রেজিস্ট্রেশন আইনে যাবেন, ধৈর্য ধারণ করেন, 2-1 দিন পরে পাবেন। আচ্ছা, তো তাহলে আহ, মামলা পরিচালনা করে কয়জনের মাধ্যমে ভাই? স্বয়ং নিজে করতে পারে, স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে করতে পারে, আর একটা কি, লিডারের মাধ্যমে। লিডারের মাধ্যমে করতে পারে। এই 3 আদেশ থেকে কোনো লিখিত প্রশ্ন আসে না। তো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে উকিল নিয়োগ আছে কত ধারায়? 3 আদেশের 4 বিধি। অথবা বলতে পারে যে একটা মামলা কোনো ব্যক্তি কিভাবে পরিচালনা করতে পারে, নিজে পারে, স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে পারে, বা উকিলের মাধ্যমে পারে। তো সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা যদি দেখেন, যে আদালতে হাজিরা, আবেদন বা কোনো কার্য করতে হবে ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে, উকিলের মাধ্যমে, উপর সবগুলা কি বলেন? 4 নাম্বারটা দেখেন, দেওয়ানি মোকদ্দমার পক্ষগণের স্বীকৃত প্রতিনিধি হতে পারে আম মোক্তারনামার মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, আদালতের এখতিয়ারের বাইরে বসবাস করে ব্যক্তির পক্ষে ব্যবসা পরিচালনা করে ব্যক্তি, ক ও খ উভয়। কোনটা? ক ও খ উভয়। আমরা 3টা আদেশ ইতোমধ্যে পড়ে ফেলেছি। মামলার পক্ষ আদেশ 1, মামলার গঠন আদেশ 2, স্বীকৃত প্রতিনিধি বা উকিল নিয়োগ আদেশ 3। তাহলে এই 3টা আদেশ কি আমরা শুরুতে টাইটেল মুখস্থ করছি? করি নাই। 3টা আদেশ এমনি পড়ছি, এবং কোন আদেশে কি আছে পড়ার পর এমনিতেই মনে থাকবে। দেওয়ানি কার্যধারার প্রধান ভাগ সমূহ মকদ্দমা দায়ের, এই জায়গায় এই পেজ আমরা পড়বো না, সরাসরি চলে আসেন আহ মকদ্দমা দায়ের, ধারা 26, আদেশ কত বলেন? 4। ঠিক আছে? কি ভেঙে গেছে বেঞ্চ? মকদ্দমা দায়ের, তাহলে 4 আদেশের টাইটেল কি দেখেন, ইনস্টিটিউশন অফ সুট, ধারা 26, আদেশ কত? 4। 2025 সালে দেওয়ানি কার্যবিধিতে সংশোধনী আনা হয়েছে।
এবং এই 4 আদেশের একটা 26 ধারার একটা উপবিধি যোগ করছে। তো উপবিধিটা কি সেটা পরে আসতেছি। তো তার আগে 26 ধারায় কি বলছে দেখেন, যে 26 ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি মকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এভরি সুট, একটা জিনিস খেয়াল করবেন, দেওয়ানি মামলাকে ইংরেজিতে বলে সুট, SUIT, বুঝছেন? তাহলে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইন্ট অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। যদি বলে প্রতিটি দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে করতে হবে, কত ধারায় বলছে? 26 ধারা। তো এখানে 4 আদেশের এক বিধি পড়ার আগে 26-এর উপধারা 2 লেখেন, একটু লিখতে হবে। ধারা 26 ব্র্যাকেটে 2 লিখলে হবে। লেখেন প্রত্যেক আরজির ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রত্যেক আরজির ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। ব্র্যাকেটে লেখেন সংশোধনী 2025। সংশোধনী 2025। তাহলে এখানে একটা বিষয় দেখেন, দেওয়ানি মামলায় সাক্ষীদের যে সাক্ষ্য প্রদান করে, এটা আদালতে আগে 2025 সালের আগ পর্যন্ত আদালতে এসে তাদেরকে মৌখিকভাবে জবানবন্দি দেওয়া লাগতো, বিচারক মহোদয় সেটা লিখতেন, পরবর্তীতে প্রতিপক্ষের আইনজীবী তারে জেরা করতেন। এই ছিল আগের নিয়ম। তো এখন বলতেছে কি, যে মামলার সময় যা যা বলার আছে, সাক্ষীদের সাক্ষ্য এটা এফিডেভিট আকারে দিয়ে দিবেন, তাতে ওই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ওই সময়টা বেঁচে গেল। এখন অনেকের মনে হইতে পারে যে তাহলে তো ভালো মন্দ মনে যা আসে তাই তো সে ইচ্ছা করে হলফনামায় দিতে পারে, মনে হইতে পারে। সে ভালো মন্দ দিতেই পারে, কিন্তু তারে তো আবার বিবাদী পক্ষের আইনজীবী তারে কি করবে? জেরা করবে। জেরা করার সময় জেরাটা তো আর লিখিত না, জেরা করার সময় তো তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি একটা মামলায় যাই দাবি করেন না কেন, আপনার সাক্ষ্যের বিশুদ্ধতা নির্ভর করে যে আপনি জেরার সময় আপনার রিভার্ট করা গেছে কিনা, মানে খণ্ডন করা গেছে কিনা। যদি জেরার সময় আপনার খণ্ডন করা যায়, তাহলে কিন্তু আপনার ওই সাক্ষ্য কিন্তু বিশুদ্ধ না, ওই সাক্ষ্যের গুণগত মান নাই। আর জেরা করে যদি উকিল সাহেব তারে খণ্ডাইতে না পারে, তাহলে মনে করতে হবে ওই সাক্ষ্য হচ্ছে বিশুদ্ধ। তাহলে আপাতত বর্তমানে যে বিধান করছে মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য, দ্রুত করার জন্য, যে বর্তমানে 26-এর উপধারা 2 যোগ করছে, সেখানে বলা হয়েছে যে কিসের মাধ্যমে দিতে হবে? এফিডেভিটের মাধ্যমে আপনার ঘটনাসমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। জি, এতটুকু মনে রাখলেই হবে। জি, আজের সাথে সাথেই অপরদিকে 4 আদেশের এক বিধিতে বলা হয়েছে শ্যাল বি শব্দটা, এই জায়গায় শ্যাল বি শব্দটা বলছে। এখন আপনি হলফনামা না দিলে আপনার আর্জি দেখা গেল নেই নাই। 4 আদেশের এক বিধিতে বলা হয়েছে, দেখেন আমি প্রথম ক্লাসে বলছিলাম দেওয়ানি কার্যবিধির যে ধারার সাথে আদেশগুলোর আসলে পার্থক্য কি। ধারায় যে কথাটা বলছে সেই কথাটা বিস্তারিত ব্যাখ্যা করছে কোথায়? আদেশে। তাহলে 26 ধারায় যে কথাটা বলছে এই কথাটা বিস্তারিত ব্যাখ্যা করছে কত আদেশে? 4 আদেশে। এখন অনেকে বলবেন, আগের দিন উনি একটা প্রশ্ন করছিল, স্যার এটা ধারা কত? এক আদেশ পড়াচ্ছিলাম, উনি বলছে ধারা কত, সব জায়গার ধারা নাই। আচ্ছা, এখন দেখেন 4 আদেশের এক বিধিতে কি বলছে, আদালত বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আন্ডারলাইন করেন, আদালত বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মকদ্দমা দায়ের করতে হবে এবং আর্জির সাথে যতজন বিবাদী থাকে ততগুলো আর্জির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারির জন্য দাখিল করতে হবে। বুঝছেন? বলতেছে যে
আরজি দাখিল করতে হবে স্বয়ং আদালতের কাছে অথবা কার কাছে, কর্মকর্তার কাছে। আরজি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে এবং আরজির সাথে যতজন বিবাদী থাকে, যদি 10 জন বিবাদী থাকে তাহলে আরজির অবিকল নকল দিবে কয়টা, 10টা। বুঝছেন? চলে আসি আবশ্যিক শর্ত সমূহ। আদালত আরজি গ্রহণের জন্য আন্ডারলাইন করবেন নিযুক্ত কর্মকর্তার নিকট আরজি দাখিল করতে হবে। কার কাছে? কর্মকর্তার কাছে। যতজন বিবাদী থাকবে ততগুলো আরজির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারির জন্য দাখিল করতে হবে। দেখেন 26 ধারায় শুধু বলছে আরজি দাখিলের মাধ্যমে মামলা শুরু হবে, কিন্তু 26 ধারায় কি বলছে কার কাছে দাখিল করবে, তারপরে নকল দেওয়া লাগবে কিনা, এইগুলা ব্যাখ্যা দিছে কততে, 4 আদেশে। সমন জারির জন্য আন্ডারলাইন করবেন প্রয়োজনীয় ফি আরজি দাখিলের সময় দাখিল করতে হবে। সমন জারির জন্য যে ফি লাগে এটা অবশ্যই কি করতে হবে, দাখিল করতে হবে। এবং মকদ্দমা ব্যতীত অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে উক্ত কার্যক্রমের জন্য যখন আবেদন করা হয় তখন পরিশোধ করতে হবে। প্রত্যেক বিবাদীর জন্য সমনের একটি নকল সহ বিবাদীর পূর্ণ সঠিক ঠিকানাযুক্ত যথাযথ খামে আগাম প্রাপ্তি স্বীকারপত্র আদির সাথে বাদীকে দাখিল করতে হবে। আচ্ছা, যেটা গুরুত্বপূর্ণ 5 নাম্বার, দেওয়ানি কার্যবিধির আদেশ গোল দিবেন 6 ও 7 বিধি অনুসরণ করে আরজি তৈরি করতে হবে। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধির কত কত আদেশ অনুসরণ করে আরজি তৈরি করতে হবে, 6 ও 7। এই যে গুরুত্বপূর্ণ, কত কত আদেশ, 6 ও 7। তো তাহলে এখানে যে বিষয়টা দেখেন, 26 ধারা এবং 4 আদেশের মধ্যে পার্থক্য হলো 26 ধারায় বলা হয়েছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে, অন্যদিকে উক্ত আরজি কোথায় এবং কিভাবে দায়ের করতে হবে সেটাই 4 আদেশে বলা হয়েছে। সুতরাং প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে আরজি দাখিলের মাধ্যমে। সুতরাং প্রথমে জানতে হবে আরজি কিভাবে প্রস্তুত করতে হয়। আরজি প্রস্তুত করতে হলে কি কি তথ্য উল্লেখ করতে হবে তা আদেশ 6 এবং 7 উল্লেখ করা হয়েছে। আবার লিখিত জবাব প্রস্তুত করতে হলে কি কি তথ্য উল্লেখ করতে হবে গোল দিবেন তা 6 ও 8 বিধিতে উল্লেখ করা আছে, 6 8। আরজির ক্ষেত্রে কত, 6 আর 7। আর লিখিত জবাবের ক্ষেত্রে কত, 6 আর 8। সমন সম্পর্কিত বিধান 5 আদেশে উল্লেখ করা হয়েছে। যদি বলে যে দেওয়ানি কার্যবিধিতে সর্বশেষ সংশোধনী 2025-এ কোন ধারাটা সংশোধন করা হয়, এখন পর্যন্ত যা আমরা জানছি কোন ধারা, 26-এর উপবিধি কত, উপধারা কত, 2। যে জায়গায় বলতে হলফনামার মাধ্যমে সাক্ষ্য প্রমাণ দিতে হবে, নাকি সাক্ষ্য দিতে হবে। সেলফ প্র্যাকটিসের 1 2 প্রত্যেকটি মোকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে, কত দ্বারা, 26। 2 নম্বর দেখেন, every suit shall be instituted by the presentation of plaint or in such other manner as may be prescribed, কত দ্বারা, 26 বিবিআই। 7 নম্বর বিবিআই, দেওয়ানি কার্যবিধির কোন আদেশ অনুসরণ করে আরজি প্রস্তুত করতে হয়, কোন আদেশ, 6 ও 7। এক আদেশ মামলার পক্ষ, 2 আদেশ মামলার গঠন, 3 আদেশ উকিল নিয়োগ বা স্বীকৃত প্রতিনিধি, 4 আদেশ পেলাম কি মোকদ্দমা দায়ের, মোকদ্দমা দায়ের। 5 আদেশ আমরা পরে পড়বো, এখন যেটা পড়বো নামাজের পরে প্লিডিংস আদেশ কত দেখেন, 6। প্লিডিং সম্পর্কে কত আদেশ, 6 আদেশ। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি কোনো প্রশ্ন থাকলে করেন, নাইলে আমরা নামাজে যাব এবং আজকেও পরীক্ষা আছে। আচ্ছা, আমরা এখন পড়া শুরু করব প্লিডিংস। 6 আদেশের মাঝখানে 5 আদেশ আমরা পরে পড়বো। যার যার আপত্তি আছে যে না আমি 5 আদেশ এখনই করব, সে রাগ হবেন না, একটু ধৈর্য ধারণ করেন। আগে আমরা 6 আদেশ করি প্লিডিংস। প্লিডিংস আসলে কাকে বলে আগে বুঝতে হবে। এই জায়গায় বাদী মামলা দায়ের করে কিসের মাধ্যমে, আরজি। আর আরজির পরে বিবাদী বরাবর যায় হলো সমন, সমনের পরে বিবাদী এসে জমা দেয় হলো লিখিত জবাব। বুঝছেন? তাহলে বাদী যেটা দেয়, বাদীর মামলার প্রেক্ষিতে বিবাদী দেয় কি, লিখিত জবাব। তো এই আরজি এবং লিখিত জবাবকে বলে প্লিডিংস। কি বলেন,
যখন আরজি এবং বলতেছেন, এবং আরজি এবং লিখিত জবাবকে বলে প্লিডিংস, এস এর সাথে প্লিডিংস। আর যদি বলে প্লিডিং এস বাদে, তাহলে আরজি অথবা জবাব। এস না থাকলে আরজি অথবা জবাব, আর এস থাকলে আরজি এবং জবাব। বুঝছেন? এই সূক্ষ্ম পার্থক্যটুকু বোঝা যায় নাই, বুঝতে পারেন নাই বোধহয়। ধরেন, হ্যাঁ হ্যাঁ, এই জায়গা কি আছে আপনারা দেখতে বলছি, আপনি তো কমান্ড ফলো করেন নাই। ওই জায়গা কি আছে আমি কি লাইন বাই লাইন পড়ি, আপনারা আগে বুঝাচ্ছি, বোঝেন, আগে ওই জায়গা যান কেন। প্লিডিংস বললে দুইটা প্লুরাল, বহু বচন এবং, আর যদি বলে প্লিডিং তাহলে আরজি অথবা জবাব। না বুঝলে লিখে নিতে হবে যে প্লিডিংস মানে আরজি এবং জবাব, আর প্লিডিং মানে কি আরজি অথবা জবাব। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন প্লিডিংস কি। প্লিডিংস অর্থ হলো আরজি বা, ওই বা কেটে এবং লেখেন। বুঝছেন? যদি এই জায়গায় প্লিডিং শব্দটা থাকতো তাহলে বা শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। ইংরেজিতে আবার প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট, ইংরেজিও ভুল আছে। এখানে কি হবে? এন্ড। আর যদি এন্ড না দিতে চান তাহলে প্লিডিং এর রেসটা কেটে ফেলবেন। পাইছেন? আচ্ছা, তাহলে বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো লিখিত জবাব। অনেকেই বুঝেন নাই বোধহয় এখনো। এ তপন, কি বললাম বলেন দেখি। ওই জায়গায় বা কাটবে, আর যদি রিমিক্স থাকে পুরো নাম্বার অর্থাৎ বহু বছর, ওই জায়গায় এবং দিতে হবে। আর দুই বছর কোনটা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বাদীর আরজি বা বিবাদীর লিখিত জবাব একত্রে প্লিডিংস নামে পরিচিত। আরজি হলো বাদীর দাবি সম্বলিত কোনো লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করা হয়, এবং এখানে এখানে বাদী তার দাবি এবং দাবির সমর্থনে ঘটনা উল্লেখ করে। অপরদিকে লিখিত জবাব হলো বিবাদী কর্তৃক বাদীর দাবির সম্বলিত কোনো লিখিত বক্তব্য। এখানে বিবাদী সাধারণত বাদীর দাবি অস্বীকার করে লিখিত বক্তব্য দেয়। তো এখানে একটা বিষয় মনে রাখবেন যে আরজি এবং লিখিত জবাব উভয়কেই বলে হচ্ছে প্লিডিংস, এবং বাদী কি কারণে মামলাটা করলো এই যাবতীয় তথ্যাদি থাকে আরজিতে, আর বিবাদী এসে ওই আরজির প্রেক্ষিতে যে যেটা জমা দেয় সেটা বলে লিখিত জবাব। এখন প্লিডিংস এর কিছু মৌলিক নিয়ম দেখেন। প্লিডিংস এর শুধুমাত্র ম্যাটেরিয়াল ফ্যাক্টস উল্লেখ করতে হবে, আইন বা সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নেই। এই জায়গায় বলতেছে যে প্লিডিংস এ শুধু ঘটনা থাকতে হবে, সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নাই। কিন্তু বর্তমানে নিয়ম করছে যে সাক্ষ্য হলফনামা আকারে দিতে হবে। বুঝছেন? তাহলে আগে ছিল যে প্লিডিংস এ শুধু ম্যাটেরিয়াল ফ্যাক্টস, ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে হলো গুরুত্বপূর্ণ বিষয়, ঘটনা, অমুক নাম্বার সাক্ষী কি মনে করে, তমুক নাম্বার সাক্ষী কি মনে করে, এগুলা প্লিডিংস এ উল্লেখ করার দরকার নাই। এখনো দরকার নাই, বাট ওই সাক্ষ্যটা তো আপনি দিচ্ছেন প্লিডিংস এর সাথে কি আকারে? হলফনামার মাধ্যমে। বুঝছেন? ছয়াদেশে দুই বিধিতে বলা হয়েছে প্লিডিংস এর গুরুত্বপূর্ণ তথ্যাদি বর্ণিত হবে কিন্তু সাক্ষ্য বর্ণিত হবে না। প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। তো এখানে আসলে আর পড়ার কিছু নাই। আহ এখানে আমরা সরাসরি চলে এসে জেনে রাখা ভালো। আর এই যে ডান সাইডে যে ব্যাখ্যা আছে এটাও পড়ার প্রয়োজন নাই, বাদ দেন। যা বাদ দিব তা থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দিবেন, যাতে আপনি যখন পড়তে যাবেন তার ওইগুলার দরকার নাই। জেনে রাখা ভালো। দেখেন প্লিডিংস এটা গুরুত্বপূর্ণ, তারিখ আন্ডারলাইন করেন, তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা অঙ্কে প্রকাশিত হতে হবে। তারিখ বুঝেন তো? এত তারিখ অঙ্কে প্রকাশিত হবে, টাকার পরিমাণ, সংখ্যা, এগুলো অঙ্কে প্রকাশিত হতে হবে। বাংলায় লেখেন, আপত্তি নাই, অবশ্যই লাগবে কি অঙ্ক। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি। এই জায়গায় অপশনে আরজি পা জবাব, এখন কোন অপশনে এবং নাই, তো এই জায়গায় উত্তর হইতে আরজি পা জবাব, বাট অ্যাকচুয়ালি হওয়া উচিত কি বলেন তো? আরজি এবং জবাব।
বুঝছেন? এই যে এটা দেখেন, পরেরটা প্লিডিংস অর্থ কি? এই যে আরজি ও লিখিত জবাব, মানে দুইটাকেই নির্দেশ করতেছে। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে প্লিডিংস কে সংজ্ঞায়িত করেছে? 6 আদেশের কত বিধি? এক বিধি, এটা মনে রাখেন। 3 নম্বর প্রশ্নটা বিবিআই, প্লিডিং এস নাই, দেখেন প্লিডিং শ্যাল মিন, কোনটা হবে? পাইছেন এই স্মৃতি? দেখেন 3 নম্বর প্রশ্ন, প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। আর যদি এখানে প্লিডিংস হতো, প্লেইন্ট এন্ড রিটেন স্টেটমেন্ট। বুঝছেন না? 4, 6, 7, 9, 9 নম্বর দেখেন, প্রত্যেকটি প্লিডিংসে গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহের বিবৃতি উল্লেখ করতে হবে। কি আকারে? সংক্ষিপ্ত আকারে, ইন এ কনসাইজ ফর্ম। 10, প্লিডিংসের টাকার পরিমাণ, তারিখ ইত্যাদি উল্লেখ করার নিয়ম অঙ্কে। 11, প্লিডিংস থেকে বিচ্যুতি, ডিপারচার ফ্রম প্লিডিং বা প্লিডিংস এর পরিবর্তন। বিচ্যুতি হলো আপনি প্লিডিংস থেকে কিছু বাদ দিচ্ছেন আর কি, বুঝছেন? প্লিডিংস থেকে যদি আর্জি থেকে বাদ দিতে চান বা লিখিত জবাব থেকে বাদ দিতে চান, এটা বা পরিবর্তন করতে চান, এটা কিভাবে করা যাবে? সংশোধন আকারে। তো সংশোধন কি সেটা আমরা পরে আসতেছি। আপাতত চলে আসি আমরা প্লিডিং স্বাক্ষর এবং সত্যাখ্যান। প্লিডিং স্বাক্ষর এবং সত্যাখ্যান। দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 14-তে প্লিডিং স্বাক্ষর এবং পুনরবিধিতে সত্যাখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে চলে আসি 6 আদেশের 14। 6 আদেশের 14-তে প্লিডিংস আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে। প্লিডিংস মানে কয়টা বোঝায়? দুইটা, আরজি আরজি এবং জবাব। তাহলে এটা স্বাক্ষর করবে কে কে? দেখেন, প্রত্যেক প্লিডিংস অর্থাৎ আরজি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক, বাই দ্য পার্টি। সংশ্লিষ্ট পক্ষ মানে কি? বাদী এবং বিবাদী, এবং তার, এবং শব্দটা বললেন, এবং তার উকিল কর্তৃক, বাই দ্য প্লিডার। তার মানে আরজিতে স্বাক্ষর করবে বাদী এবং তার উকিল, লিখিত জবাবে স্বাক্ষর করবে বিবাদী এবং তার উকিল। তাহলে এখানে যদি বলে প্লিডিংস এর সিগনেচার 6 আদেশের কত বিধি? 6 আদেশের 14 বিধি। কে কে স্বাক্ষর করবে আরজিতে? বাদী এবং তার উকিল, আর লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল। আর এই যে প্লিডিংস এ যে স্বাক্ষর করবে, এটা আছে 6 আদেশের কত বিধি? 14 বিধি। অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে। অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে বাদী তার আরজিতে বা বিবাদী তার লিখিত জবাবে স্বাক্ষর করতে অক্ষম হলে আন্ডারলাইন করবেন, সেক্ষেত্রে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি স্বাক্ষর করতে পারবে। ধরেন সে অসুস্থ ছিল, অনুপস্থিত ছিল, যে কোনো যৌক্তিক কারণ ছিল, তাহলে সেই ক্ষেত্রে ওই বাদী বা বিবাদীর যিনি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি সেও স্বাক্ষর করতে পারবে। যৌক্তিক কারণ দর্শাবেন। তাহলে প্লিডিংস এর সিগনেচার 6 আদেশের কত বিধি? 14। পক্ষরাও করবে, উকিল সাহেবও করবে। 6 আদেশের 15-তে আসেন, প্লিডিং সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন, ভেরিফিকেশন অফ প্লিডিংস। ভাই সত্যাখ্যান মানে হলো, একটা বিষয় মনে রাখবেন, আরজির সাথে দেয় সত্যাখ্যান, সত্য পাঠ, আর দেওয়ানি মামলার দরখাস্তের সাথে দেয় হলফনামা। দরখাস্তের সাথে দেয় হলফনামা। তাহলে প্লিডিংস এ যে সত্য পাঠ, এই সম্পর্কে বলছে 6 আদেশের 15 বিধি। সত্য পাঠ নেবে শুধু পক্ষরা, আরজির ক্ষেত্রে বাদী, আর লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী। আর সিগনেচার 6 আদেশের 14-তে পক্ষ প্লাস উকিল, পক্ষ এবং উকিল। আর সত্যপাঠের ক্ষেত্রে, সত্যপাঠ মানে হলো এতক্ষণ ধরে সে যা যা বলছে এগুলা তার জ্ঞান মতে সত্য। সত্যপাঠ দেবে শুধু পক্ষ, সত্যপাঠ কখনো উকিল দেয় না। তাহলে সত্যপাঠ, প্লিডিংস এর সত্যপাঠ আছে 6 আদেশের কত বিধি? 15 বিধি। এই যে দেখেন, সত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ, যেমন আরজির ক্ষেত্রে বাদী,
এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আর্জি বা লিখিত জবাবে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা তার অবগত মর্মে স্বীকার করা, মানে আর্জি বা লিখিত জবাবে যা যা বিস্তারিত বর্ণনা দিছে এটা সে জানে বলে স্বীকার করা। আর্জির নিচে মকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে বিবাদী সত্যাখ্যান করবে অথবা আদালত সন্তুষ্ট হলে গোল দিবেন অন্য কোনো ব্যক্তি যে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে সে আর্জি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। তাহলে আদালত অনুমতি দিলে অন্য কোনো ব্যক্তিও সত্য পাঠে স্বাক্ষর করতে সত্যাখ্যান করতে পারে। যে ব্যক্তি সত্যাখ্যান করেছে সে সত্যতা প্রতিবেদন অংশে স্বাক্ষর করবে এবং যে দিন এবং স্থানে সত্যাখ্যান স্বাক্ষর করা হয়েছিল তা উল্লেখ করবে। সুতরাং প্রত্যেক প্লিডিং সত্যাখ্যান হবে, আন্ডারলাইন করেন, প্লিডিংস এর নিচে। প্লিডিংস এর সত্যাখ্যান করবে কোথায়? প্লিডিংস এর নিচে। এবং সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক তথা আর্জির ক্ষেত্রে বাদী বা লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী সত্যাখ্যান করবে, বা প্লিডিংস এর পক্ষগণের মধ্যে যে কোনো এক পক্ষ কর্তৃক বা আদালতের সন্তুষ্ট অনুসারে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে অবগত এমন অন্য কোনো ব্যক্তি কর্তৃক সত্যাখ্যান হবে। লাস্টের লাইনটা আন্ডারলাইন করে 3টে স্টার দেন। মনে রাখতে হবে আইনজীবী সত্যাখ্যান করে না, 3টে স্টার দেন। মূল বিষয়বস্তু ছোট, যদি বলে প্লিডিংস এ সিগনেচার করবে 6 দেশের 14 বিধিতে পক্ষগণ প্লাস উকিল, প্লিডিংস এ সত্যাখ্যান করবে কে? পক্ষরা, শুধু পক্ষরা। 6 দেশের 15। জেনে রাখা ভালো, কোন কর্পোরেশনের পক্ষে, জীবন বীমা কর্পোরেশন ধরেন, বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে কোন কোম্পানির পক্ষে, কোম্পানি ধরেন গ্রামীণ ফোন লিমিটেড কোম্পানি, কোম্পানির সচিব, পরিচালক বা অন্য কোনো প্রধান কর্মকর্তা যে মকদ্দমার ঘটনাবলী প্রকাশ করতে সক্ষম সেই ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে। সচিব, পরিচালক বা অন্য কোনো প্রধান কর্মকর্তা। এটা বলছে আন্ডারলাইন কেন? 29 আদেশের 1 বিধি। তাহলে কর্পোরেশনের পক্ষে বিপক্ষে এই জাতীয় প্লিডিংস এর সিগনেচার করবে এই সংক্রান্ত বিধান আছে 29 আদেশের কত বিধি? 1 বিধি। বিগত বছরের প্রশ্ন পড়ি, অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত? দস্তখত মানে স্বাক্ষর। স্বাক্ষর অ্যাডভোকেটেরও লাগবে, বাদী বা তার প্রতিনিধিরও লাগবে। একটি আর্জির সত্যাখ্যানে কে স্বাক্ষর করবে? শুধুমাত্র বাদী। কে স্বাক্ষর করবে বলেন? বাদী। একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, একটি আর্জির সত্যাখ্যানে স্বাক্ষর করবে কে? বাদী। 3 নং প্রশ্নটা দেখেন, অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যাখ্যান অংশে, সত্যাখ্যান বলছে, সত্যাখ্যান অংশে নরমালি স্বাক্ষর করে হলো বাদী অথবা বিবাদী। এখানে জবাবের কথা বলছে, জবাব, জবাব মানে তাহলে কে করবে? বিবাদী। তো অ্যাডভোকেটের মোহরির যে কোনো ব্যক্তির জবাবের বিষয়ে ওয়াকিফ ফাহাল ব্যক্তি, মানে জবাবের বিষয়ে যে জানে, সরাসরি বিবাদী বলে নাই, বলছে জবাবের বিষয়ে যে জানে সে। তাহলে প্লিডিংস এ সিগনেচার 6 দেশের 14 বিধি, প্লিডিংস এ ভেরিফিকেশন 6 দেশের 15 বিধি। দিনেশ সাহেব, 6 দেশের 14 এবং 15 এই দুইটার ভিতর পার্থক্য কি বলেন? শুধু জবাব বলছে, শুধু জবাব বলছে, জবাব। জি। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 1, 2, 3, 4 ভিভিআই। 6 নাম্বারটা দেখেন,
প্রত্যেক প্লিডিং সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক প্রত্যাখ্যান হবে প্লিডিংস এর কোথায় বলেন? নিচে। নিচে। 7 নাম্বারটা বিবিআই দেখেন, প্লিডিংসে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক প্রত্যাখ্যান না করা হলে বা ত্রুটিপূর্ণ হলে তা অনিয়ম বা সংশোধনের মাধ্যমে কি করা যাবে? ঠিক করা যাবে। 8 নাম্বারটা দেখেন, কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির পক্ষে নিম্নলিখিত কোন ব্যক্তি স্বাক্ষর বা সত্যায়ন করতে পারবে? কে? সচিব পারে, পরিচালক পারে, অন্য যে কোনো প্রধান কর্মকর্তা পারে। উপরে কি বলেন? সবগুলো। আমরা পরীক্ষায় চলে যাই, তারপরে মাগরিবের পরে আরেকটু পড়বো। এখন আমরা পরীক্ষায় চলে যাই। মাত্র যে ক্লাস টেস্টটা অনুষ্ঠিত হলো সেটার উত্তরপত্র দেখেন। সুটস অফ সিভিল নেচার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলেছে? 9 ধারা। অতঃপর 2 নাম্বার ছিল কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, 11 ধারা 4 নং ব্যাখ্যায়। দেওয়ানি কার্যবিধিতে অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার মাত্রই আজকেই পড়েছি, 3 আদেশের 4 বিধিতে। 4 নং প্রশ্নটা দেখেন, আদালত সাবস্টিটিউশনের আদেশ দিতে পারে। সাবস্টিটিউশন 1 আদেশের 10-এর 1 বিধি, 10-এর 1 শুধুমাত্র বাদীর ক্ষেত্রে সাবস্টিটিউশনের আদেশ দিতে পারে। বুঝছেন? ওই জায়গা 1 আদেশের 10-এর 1 বিধিতে আছে এডিশন এন্ড সাবস্টিটিউশন, সংযুক্তকরণ নাকি সংযুক্তকরণ এবং স্থলাভিষিক্ত বাদী। 5 নাম্বারটা দেখেন, রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক বা দেওয়া বিবেচনামূলক। নিচের কোনটি ভুল? দেখেন, বাদী পক্ষভুক্ত হয় 1 আদেশের 1, বিবাদী পক্ষভুক্ত হয় 1 আদেশের 3, প্রতিনিধিত্বমূলক মকদ্দমায় অভিন্ন স্বার্থ থাকে, এই সবগুলোই সঠিক। তাহলে ভুল আছে হচ্ছে উপরের সবগুলো ভুল, তাহলে এটাই ভুল। আচ্ছা, 7 নাম্বারটা দেখেন, বিধি বা রুলের সংজ্ঞা দেওয়া হয়েছে 2-18, একেবারে প্রথম ক্লাসে পড়ছিলাম। আরজি নাকচ সম্পর্কে আলোচনা করছে 7 আদেশের 11, পারা উচিত। তারপরে দেখেন, আদালত প্রয়োজনীয় পক্ষ কর্তন বা উপযুক্ত পক্ষ কর্তন, কর্তন বললেই 1 আদেশের 10-এর 2, 1 আদেশের 10-এর 2। 10 নাম্বার দেখেন, আদালত শুধুমাত্র বিবাদীকে মকদ্দমার পক্ষভুক্ত করার আদেশ দিতে পারে। বিবাদী 10-এর 2, বিবাদী বলছে, বিবাদীর কথা তো 10-এর 1-এ নাই। 1 আদেশের 10-এর 2 বিধি। 3 নাম্বার। 11 নম্বর দেখেন, দীনেশ ভাড়াটিয়া হিসেবে স্বপনের বাড়িতে থাকে, প্রবীর আবার দীনেশের ভাড়াটিয়া। স্বপন দীনেশের বিরুদ্ধে দখল পুনরুদ্ধার মামলা করলে এখানে প্রবীর ব্যতীত সবাই কি পক্ষ বলেন? সবাই প্রয়োজনীয় পক্ষ। বুঝছেন? আর প্রবীর হলো এই জায়গায় উপযুক্ত পক্ষ, কালকে বুঝাইছিলাম। 12 নম্বর দেখেন, কোন মকদ্দমায় যদি যথাসময়ে প্রয়োজনীয় পক্ষ বা উপযুক্ত পক্ষভুক্ত না করা হয় তবে উক্ত মকদ্দমাটি চলতে কোনো বাধা নাই, ওই যে ব্যর্থ হবে না। 1 আদেশের 9 বিধি। ট্রান্সফার অফ সিভিল সুট সম্পর্কে আলোচনা করছে 22 থেকে 24 ক। 14 নম্বর দেখেন, নো সুট শ্যাল বি ডিফিটেড বাই রিজন অফ মিসজয়েন্ডার অর নন জয়েন্ডার অফ পার্টিস, ওই যে নন জয়েন্ডার বা মিসজয়েন্ডারের কারণে কোনো মামলা ব্যর্থ হবে না। 1 আদেশের 9 বিধি। কোন ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে মকদ্দমার পক্ষ সংযুক্তের আদেশ দিতে পারে? এটা 10-এর 1-এও পারে, 10-এর 2-এ পারে, বাট শুধুমাত্র স্বপ্রণোদিত হয়ে পারে 10-এর 1। বুঝছেন? কোন ক্ষেত্রে আদালত পক্ষগণের আবেদনের ভিত্তিতে পক্ষ সংযুক্তির আদেশ দিতে পারে? আবেদন বললে 10-এর 2। বুঝছেন? 17 দেখেন, কোন ক্ষেত্রে আদালত শুধুমাত্র আদালত স্বপ্রণোদিত হয়ে পক্ষ সংযুক্তের আদেশ দিতে পারে? স্বপ্রণোদিত হয়ে শুধুমাত্র আদালত, এটা হবে 10-এর 1। এখন আপনারা অনেকে বলছেন যে স্যার 10-এর 2-তেও তো সংযুক্ত আছে, বাট এই জায়গায় বলছে শুধুমাত্র আদালত পারে, শুধুমাত্র আদালত পারে 10-এর 1, আর 10-এর 2-তে তো আদালতও পারে, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে। 18 নং, কোন মকদ্দমায় নতুন করে বিবাদী পক্ষভুক্ত করা হলে তার বিরুদ্ধে মকদ্দমার কার্যক্রম কখন থেকে শুরু হয়? যেদিন থেকে সে সমন প্রাপ্ত হয়। 19 নাম্বার, নন জয়েন্ডার এবং মিস জয়েন্ডারের বিরুদ্ধে প্রতিকার হলো কি? নন জয়েন্ডার এবং মিস জয়েন্ডারের বিরুদ্ধে প্রতিকার হলো 1 আদেশের 13 বিধিতে আপত্তি করা। তো এই জায়গায় আপত্তির কথা নাই, তো এই জন্য উত্তর হবে উপরে কোনটি নয়। কোনটি সঠিক?
প্রতিনিধিত্বমূলক মকদ্দমা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য, এটা সঠিক না। বাদী স্থলাভিষিক্ত এর আদেশ আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারে না, সঠিক না। মকদ্দমায় পক্ষগণের আবেদনের ভিত্তিতে আদালত নতুন করে বাদী পক্ষভুক্ত করতে পারে না, এটাও সঠিক না। উপরের কোনটি সঠিক নয়, এটাই সঠিক। তো এই ছিল আমাদের আজকের ক্লাস টেস্ট। কি আখিনুর আমারে বলেন? আচ্ছা, কার কত পারবে আমি বাড়াই দিবানি, সমস্যা নাই। আপাতত আমরা পড়াই ফিরি, আর একটু পড়ে চলে যাবো। আচ্ছা, প্লিডিংস কর্তন এবং সংশোধন, স্ট্রাইকিং আউট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। প্লিডিংস কর্তন কেন দরকার হয় এটা পড়বো আর কি। তো তার আগে দেখেন, 6 আদেশের 16 বিধিতে প্লিডিংস কর্তন, স্ট্রাইকিং আউট অফ প্লিডিংস, এবং 17 বিধিতে প্লিডিং সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। কর্তন, তো প্রথমে আমরা চলে আসি প্লিডিংস কর্তন। এর আগে আমরা পাইছিলাম যে কোন মামলায় পক্ষভুক্ত হইলে বাদী বিবাদীরা কর্তন করে একাদেশের 10-2 বিধিতে, ওটা হলো পক্ষ কর্তন। আর এটা হইলো প্লিডিংস কর্তন 6 আদেশের 16। প্লিডিংস এ কর্তন কেন করা লাগবে? বাদী বা বিবাদী তাদের আর্জি বা লিখিত জবাবে উৎসাহজনক, অযাচিত কথা, অপমানসূচক কথা লিখছে, এগুলো অ্যাকচুয়ালি লেখার কোনো দরকার নাই, বাট অপ্রাসঙ্গিক কথা লিখছে, তখন আদালত বলতে পারে এই অংশটা তুমি কর্তন করো। বুঝছেন? তো এই যে কর্তন এটা আছে 6 আদেশের কত বিধি? 16 বিধি। এই যে দেখেন, আদালত মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্লিডিংস কর্তন করা যায় কখন? মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিংস এর যে কোনো বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে, যদি উল্লেখিত বিষয়টি কি হয়, এই যে আন্ডারলাইন করেন, অপ্রয়োজনীয় হয়, আননেসেসারি। এটা মনে রাখতে হবে, কি হয়? অপ্রয়োজনীয়, আননেসেসারি, কুৎসাজনক হয়, স্ক্যান্ডেলিয়াস। মকদ্দমা সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে, টেন্ড টু প্রিজুডিস, এম্বারেস অর ডিলে দ্য ফেয়ার ট্রায়াল অফ দ্য সুট। তাহলে যদি প্লিডিংস এ অপ্রয়োজনীয় বিষয় থাকে, কুৎসাজনক বিষয় থাকে, মকদ্দমার বিচারকে বাধাগ্রস্ত করতে পারে বা বিলম্বিত করতে পারে, এই ধরনের বিষয়বস্তু যদি থাকে, তাহলে প্লিডিংস কি হবে? কর্তন করার আদেশ দিতে পারে। মকদ্দমার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। যেমন দেখেন, তালাকের মকদ্দমায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে বিবাহের পূর্বে অন্য ব্যক্তির সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ উল্লেখ করে, যেহেতু এমন বিষয় তালাক নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় না বা প্রাসঙ্গিক না, বরং এমন অভিযোগ উৎসাহজনক, যে সেহেতু স্ত্রীর আবেদন ক্রমে উক্ত অভিযোগ আদালত আর্জি হতে কর্তন করার নির্দেশ প্রদান করে, বা যে ক্ষেত্রে বিবাদী লিখিত জবাব দাখিল করেছে কিন্তু আত্মপক্ষ সমর্থনে কিছুই উল্লেখ করেনি, বরং বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বিচার বিলম্বিত করবে, বা যে ক্ষেত্রে আর্জি দাবির কতটুকু স্বীকার করা হয়েছে, কতটুকু অস্বীকার করা হয়েছে সেটা সুস্পষ্ট ধারণা দেয় না, সেক্ষেত্রে ভুলভাবে পক্ষগণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ক্ষেত্রে ভুলভাবে পক্ষগণ অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্ষেত্রে প্লিডিংস বিরক্তিকর মর্মে গণ্য হয়। এত দিয়ে কাজ নাই, মনে রাখেন প্লিডিংস কর্তন করে 6 আদেশের 16 বিধিতে কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে, যদি অপ্রয়োজনীয় হয়, উৎসাহজনক হয়, আর বিচারকে বাধাগ্রস্ত করে, এতটুকু মনে রাখলেই চলবে। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। আদালত স্বপ্রণোদিত হয়ে করতে পারে, বাদী বিবাদী আবেদনও করতে পারে। দেখেন, যে ক্ষেত্রে একই কারণে কজ অফ অ্যাকশন ধারাবাহিক মকদ্দমা দায়ের করা হয়েছে, সেক্ষেত্রে এমন কার্য আদালতের কার্য প্রক্রিয়ার অপব্যবহার মর্মে গণ্য হয়, এমন ক্ষেত্রে আদালত প্লিডিংস কর্তনের আদেশ দিতে পারে। সো আপনি অতটুকু মনে রাখেন, 6 আদেশের 16 প্লিডিংস কর্তন অপ্রয়োজনীয়, উৎসাহজনক বা বিচারকে বিলম্বিত করে, আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারে বা পক্ষগণের আবেদনের ভিত্তিতেও কর্তনের নির্দেশ দিতে পারে। বাদী বললো যে রোনার দেখেন জবাবে কি কি হাবিজাবি লেখছে, কর্তনের নির্দেশ দিতে মর্জি হয়। বুঝছেন? আবার বিবাদী বললো বাদীর কথা যে রোনার আর দিতে দেখেন কি কি লেখছে, অথবা কেউই বলে নাই, আদালত নিজেও আদেশ দিতে পারে। জেনে রাখা ভালো, 6 আদেশের 16 বিধিতে প্লিডিংস কর্তন সম্পর্কিত বিধান আছে। প্লিডিংস মকদ্দমার যে কোনো পর্যায়ে কর্তন করা যায়। এই যে দেখেন, আদালত স্ব-উদ্যোগে গোল দেন, কি বলেন? স্ব-উদ্যোগে বা গোল দিবেন যে কোনো পক্ষের আবেদন ক্রমে
প্লিডিংস কর্তনের আদেশ দিতে পারে। প্লিডিংস কর্তনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর আপিল অযোগ্য, তাই এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন রিভিশন করা যায়। সয়াদেশের 16 বিধিতে কি করা যাবে? রিভিশন। বিগত বছরের প্রশ্ন দেখেন, আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট করতে বা সংশোধনের আদেশ দিতে পারে? প্লিডিংস অপ্রয়োজনীয় হলে, প্লিডিংস এ মানহানিকর কথা থাকলে, প্লিডিংস এ বিব্রতিকর কথা থাকলে, উপরে সবগুলো কোনটা? বুঝছেন? জি স্যার। চলে আসবেন। হ্যাঁ বলেন। হ্যালো, কেউ কথা বললেন নাকি? বলেন। না স্যার, বলছি বুঝছি স্যার। ও, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস বিবিআই 6 আদেশের 17 বিধি প্লিডিং সংশোধন। প্লিডিং সংশোধন কেন করার দরকার হয় দেখেন, আপনি একজনের কাছে পান 10 লক্ষ টাকা, 10 লক্ষ কথাই লেখা হয়েছে, কিন্তু অঙ্কে শূন্য একটা কম হয়ে গেছে আরজিতে, বা আপনার দখল এবং সত্য দুইটাই একই সাথে চাওয়া উচিত ছিল, আপনি শুধু সত্য চাইছেন, দখল চান নাই। তো এরকম যদি কোনো ভুল থাকে কিন্তু মামলা করে ফেলছেন, তাহলে পরবর্তীতে আরজি সংশোধনের বা লিখিত জবাব সংশোধনের যে আবেদন করে এটারে বলে প্লিডিং সংশোধন। এটা আছে 6 আদেশের 17 বিধিতে। অর্থাৎ যে জিনিসটা আপনি আরজিতে লেখেন নাই বাট লেখা উচিত ছিল, সেটা লিখবে, সেটা আপনি সংশোধনের আবেদন করতে পারবেন। এবং আরজি সংশোধন বা লিখিত জবাব সংশোধনের যে আবেদন, এটা করে 6 আদেশের 17 বিধিতে। এখন এই আরজি সংশোধনের আবেদন যে কোনো পর্যায়ে করা যায়, যে কোনো পর্যায়ে। তবে 2012 সালের সংশোধনীতে একটা কথা আসছে যে আরজি সংশোধনের দরখাস্ত যত দ্রুত সম্ভব করতে হবে। যদি আদালত দেখে যে আপনি শুধু শুধু মামলা কার্যক্রম বিলম্বিত করার জন্য আরজি সংশোধনের দরখাস্ত করতেন, তাহলে আদালত আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। বা আদালত যদি দেখে যে আপনার আরজি সংশোধনের দরখাস্ত আরো আগেই করা উচিত ছিল, সেই ক্ষেত্রে আপনাকে খরচ প্রদানের নির্দেশ দিতে পারে, বলবে যে তোমার আরজি সংশোধনের দরখাস্ত মঞ্জুর করতে পারি, বা তুমি এত টাকা খরচ দিবা, যদি খরচ তুমি দাও। একটু পড়ি দেখেন, প্লিডিংস আরজি বা লিখিত জবাব সংশোধন অর্থ দেওয়ানি কার্যবিধি 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে। প্লিডিং সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক তার আরজি সংশোধন এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব সংশোধন। অর্থাৎ বাদী তার আরজি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধির অধীন দায়ের করতে পারে। 6 আদেশের 17 বিধিতে প্লিডিংস পরিবর্তনের, এটা আন্ডারলাইন করেন, অল্টারেশন অফ প্লিডিংস ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমরা সচরাচর যেটা জানি অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস, অ্যামেন্ডমেন্ট শব্দের অর্থ হলো সংশোধন। তো 6 আদেশের 17 বিধিতে শুধু যে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস আছে বিষয়টা তা না, এখানে অল্টারেশন অফ প্লিডিংস মানে প্লিডিংস এর পরিবর্তন এটাও আছে। হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে বলতো অল্টারেশন অফ প্লিডিংস কততে আছে, সবাই জানে যে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস আছে 6 আদেশের 17, কিন্তু অল্টারেশন অফ প্লিডিংস কততে আছে এটা কিন্তু জানে না। সুতরাং 6 আদেশের 17 বিধিতে আরজি ও লিখিত জবাব উভয় সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন দেখেন, আন্ডারলাইন করেন, যখন আদালত প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে, আদালত বল দিবেন মকদ্দমার যে কোনো পর্যায়ে, মকদ্দমার যে কোনো পর্যায়ে মকদ্দমার যে কোনো পক্ষকে প্লিডিং সংশোধন বা পরিবর্তনের অনুমতি দিতে পারে। The court may at any stage of the proceedings allow either party to alter or amend his pleadings. alter শব্দটা গোল্ডেন, alter or amend, amend শব্দটা গোল্ডেন, পাইছেন? alter or amend his pleadings, কিন্তু বিচার শুরুর পর প্লিডিং সংশোধনের কোনো আবেদন আদালত অনুমোদন করবে না, যতক্ষণ পর্যন্ত না আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে, আন্ডারলাইন করবেন, আবেদনকারী যথেষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও ইন স্পাইট অফ ডিউ ডিলিগেন্স মকদ্দমার বিচার শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে পারেনি। 2012 সালেতে আসছে সংশোধনীতে যে দেখবে যে আবেদনকারী যথেষ্ট সতর্কতা ছিল, তারপরেও সে যথাযথ সময় করতে পারে নাই, সেই ক্ষেত্রেই মঞ্জুর করবে। আর যদি দেখে যে ইচ্ছা করেই দেরি করছে, তাহলে মঞ্জুর করবে না। তারপরে দেখেন, প্লিডিং শুরু হবার পর
প্লিডিং সংশোধনের আবেদন করা হলে, সরি, বিচার শুরু হওয়ার পর প্লিডিং সংশোধনের আবেদন করা হলে এবং আদালত যদি মনে করে মোকদ্দমার কার্য প্রক্রিয়া, আন্ডারলাইন করেন, বিলম্বিত করার জন্য, মামলার কার্যপদ্ধতি কি বিলম্বিত করার জন্য এমন আবেদন করা হয়েছে, তাহলে আদালত আবেদনকারীকে বা আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণ আকারে খরচ প্রদানের আদেশ দিতে পারে, যেমনটি আদালত মনে করে। বলতে পারেন যে যেহেতু তুমি দেরি করছো, প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারি, বাট তোমার কি দেওয়া লাগবে, খরচ দেওয়া লাগবে। এখন আমরা দেখি যে যে কারণে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং বা আর্জি বা লিখিত জবাব সংশোধনের অনুমতি দিতে পারে যদি সংশোধনীটি পক্ষগণের মধ্যে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য প্রয়োজনীয় হয়, যদি দেখে যে এমন সংশোধনী প্রকৃত বিরোধ নির্ধারণের জন্য কি দরকার, আর যদি সংশোধনীটি অপর পক্ষের জন্য অবিচার না হয়। আপনি প্লিডিং সংশোধনে আবেদন করছেন, এখন আদালত দেখবে যে এটা কি অবিচার কিনা। এখন অবিচার কিনা যদি বলেন, বুঝবেন কিভাবে? ধরেন আপনি মামলা করছেন, 10 লাখ টাকা পান, বাংলায় বাংলায় 10 লাখই লেখা আছে কিন্তু শূন্য একটা কম হয়ে গেছে। তো বললেন যে এর আমি সংশোধনের আবেদন করতে চাই, কিন্তু 10 লাখের জায়গায় যদি আপনি 50 লাখ লিখতে চান, তাহলে কি হবে? এই জায়গা তো হবে না। আচ্ছা, তো যেখানে আবেদন করতে হবে দেখেন, প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে গোল্ডেন বিচারিক আদালতে। যেমন যদি মোকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন থাকলে আর্জি বা লিখিত জবাবটি সংশোধনের আবেদন যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করতে হবে। মানে যে আদালতে মামলা আছে সেই আদালতে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে। বিধি 18 দেখেন, তাহলে প্লিডিং সংশোধন বলতে কি বোঝায়? আর্জি বা লিখিত জবাব সংশোধন কখন করা যাবে? যে কোনো সময়। তবে 2012 সালের সংশোধনী এসেছে যে যত দ্রুত সম্ভব করতে হবে। যদি যত দ্রুত সম্ভব না করেন, তাহলে আপনারা কি করবে? যত দ্রুত সম্ভব যদি না করেন, তাহলে আপনারা নামঞ্জুর করতে পারে বা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি বিধি 18, প্লিডিংস আর্জি বা জবাব সংশোধনের সময়। যে পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে সেই পক্ষ প্লিডিং সংশোধন করবে, আন্ডারলাইন করবেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। আদালত কর্তৃক নির্ধারিত সময় মানে আদালত যে সময়টা নির্ধারণ করে দিছে সেই সময়, বা বা শব্দটা বললেন, বা যদি আদালত সময় নির্ধারণ না করে দেয়, তাহলে সর্বোচ্চ কুল দিবেন 14 দিনের মধ্যে। যদি আদালত সময় নির্ধারণ করে না দেয়, তাহলে কতদিন? 14 দিন। একটু ব্যাখ্যা দিই, দেখেন। যদি আপনার প্লিডিং সংশোধনের বলছে, আদালত বললে যে তুমি 30 দিনের মধ্যে সংশোধন করে দাও বা 10 দিনের মধ্যে করে দাও, তাহলে তো ওই সময়। কিন্তু আদালত যদি কোনো সময় উল্লেখ না করে, মঞ্জুর করছে যে হ্যাঁ প্লিডিং সংশোধন করুন, কিন্তু ওই আদেশে কোনো সময়ের কথা নাই, তাহলে কতদিন? তাহলে 14 দিন। এবং এই কথাটাই বলেছে 6 দেশের কত বিধি? 18 বিধি। এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের বিবেচনামূলক ব্যাপার। মানে ইচ্ছা করলে এই সময় বাড়াতেও পারে। এখানে প্লিডিং সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল দেখেন। যদি কেউ প্লিডিং সংশোধনে ব্যর্থ হয়, প্লিডিং সংশোধনের আদেশ হওয়ার পর নির্ধারিত সময় বা অনধিক 14 দিনের মধ্যে সংশোধন করতে না পারলে বা আদালত সংশোধনের সময় না বাড়ালে পরবর্তীতে প্লিডিংস আর সংশোধন করতে পারবে না। বুঝছেন? তো একটা উদাহরণ দেখি, দেখেন। বাদী সম্পত্তিতে মালিকানার ঘোষণা চেয়ে মকদ্দমা দায়ের করে, মানে সে মালিকানা চাইছে। মকদ্দমা চলমান থাকা অবস্থায় বাদীকে উক্ত সম্পত্তি থেকে দখলচ্যুত করা হয়। যখন মামলা চলমান আছে ওই সময় তারা দখলচ্যুত করছে, কিন্তু সে শুধু মামলা করছে মালিকানার, দখল কিন্তু মূল মামলায় চাই নাই, কিন্তু মামলা চলমান থাকা অবস্থায় বেদখল হয়ে গেছে। তো এই অবস্থায় যদি সে মামলা জিতেও শুধু মালিক হয়ে কোনো লাভ আছে? লাভ নাই, বরং তার আবার কিসের মামলা করা লাগবে? দখলের মামলা করা লাগবে। দখল উদ্ধারের প্রতিকার চেয়ে বাদী আর্জি সংশোধনের আবেদন করে। বাদী বলছে যে ওনার ঘটনা তো ঘটে গেছে, আগে তো শুধু সত্য চাইছিলাম, এখন তো আমার বেদখলও করছে, তো আমি এখন সত্যের সাথে সাথে কি চাই? দখলও চাই। এজন্য আমার আর্জি সংশোধন করে এই জায়গায় দখলটা অন্তর্ভুক্ত করা হোক।
উক্ত সংশোধন মঞ্জুর করা হয় মকদ্দমা চলমান থাকা অবস্থায় যে ক্ষেত্রে বিরোধী সম্পত্তিতে বাদীকে দখলচ্যুত করে অবকাঠামো স্থাপন করা হয়, আন্ডারলাইন করেন। মকদ্দমা চলমান থাকা অবস্থায় যে ক্ষেত্রে বিরোধী সম্পত্তিতে বাদীকে দখলচ্যুত করে অবকাঠামো স্থাপন করা হয়, যে ক্ষেত্রে উক্ত সম্পত্তির দখল ও নির্মিত অবকাঠামো ধ্বংস করার জন্য প্রতিকার প্রার্থনা করে, সেক্ষেত্রে উক্ত সম্পত্তির দখল বা নির্মিত অবকাঠামো ধ্বংস করার জন্য প্রতিকার প্রার্থনা করে আর্জি সংশোধনের আবেদন করে উক্ত আবেদন মঞ্জুর করা হয়। তিনটা স্টার দেন, কারণ এই ক্ষেত্রে যদি আপনি আর্জি সংশোধন না করেন তাহলে একই বিষয় নিয়ে মামলা আরো একটা করতে হবে, তখন বলে দেবে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা যে তুমি তো আগের মামলায় চাইতে পারতো, আগের মামলায় যেহেতু চাও নাই এখন আর চাওয়া যাবে না। তো জেনে রাখা ভালোতে যদি আমরা একটু আসি যে প্লিডিং সংশোধন বা পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট অর অল্টার অফ প্লিডিং 6/17 বিধিতে আলোচনা করা হয়েছে। সো 6/17 নট অনলি অ্যামেন্ডমেন্ট বাট অলসো ওই জায়গায় কি আছে, অল্টারেশন। আচ্ছা, 6/17 বিধির অধীন প্লিডিং সংশোধনের আবেদন, এটা বিবিআই মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। মঞ্জুর করবে কি করবে না এটা কার ক্ষমতা, আদালতের ক্ষমতা। লাস্টের পয়েন্টটা দেখেন, প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নাকচ করার আদেশ কোনো ডিক্রি বা আপিলযোগ্য আদেশ না, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, কিন্তু এর বিরুদ্ধে 115 ধারা রিভিশন করা যাবে। প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক এটা আপিল অযোগ্য আদেশ, সো এর বিরুদ্ধে প্রতিকার কি, প্লিডিং কর্তন রিভিশন, প্লিডিং সংশোধন রিভিশন। এখন পর্যন্ত আমরা কোনো আপিলযোগ্য আদেশ পাই নাই। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরির বিরুদ্ধে আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। প্লিডিং সংশোধন করা যায় কখন, প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। আরজি সংশোধন করা যাবে কি, যে কোনো পর্যায়ে। তো বাদ বাকি এই জায়গা যে প্রশ্ন আছে এগুলা সব করে ফেলবেন, সবই গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। আমরা আগামী দিন 7 আদেশ থেকে শুরু করব, আগামীকাল সকাল 10টায় পড়া আছে, চলে আসবেন। আর আজকে আমরা মোটামুটি যা পড়লাম, আজকে আমরা প্রথমে 2 আদেশ পড়লাম। 2 আদেশে বলছে মকদ্দমার গঠন, 2 আদেশের 2-2তে বলছে, 2-2তে বলছে যে আপনার যদি প্রতিকার থাকে এটা একবারে চাইতে হবে। আর 2 আদেশের 2-3-এ বলছে আপনার যদি একাধিক প্রতিকার থাকে তাহলে একসাথে চাইতে হবে। আদালত অনুমতি দিলে পরে 2-1টা চাইতে পারেন, বাট আদালতের অনুমতি ছাড়া হইলে, যদি আপনি 5টা প্রতিকার ছিল 3টা চাইছেন 2টা চান নাই, বাকি 2টার পরে চাওয়া যাবে না। এটা কনস্ট্রাকটিভ, অনেকটা কনস্ট্রাকটিভ রেস জুডিকাটার মতো। অতঃপর আমরা পড়ছিলাম জয়েন্টার অফ কজেস অফ অ্যাকশন, মকদ্দমার কারণ একত্রীকরণ, এবং মকদ্দমার কারণ একত্রীকরণের বিরুদ্ধে কেউ আপত্তি করতে পারে 2 আদেশের 7 বিধিতে, সম্ভাব্য প্রথম সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। অতঃপর আমরা আজকে পড়লাম 3 আদেশ। 3 আদেশে পড়লাম অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার বা স্বীকৃত প্রতিনিধি। কোন মামলা 3 ভাবে চালানো যেতে পারে, বা কোন পক্ষ স্বয়ং তার স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে বা উকিল নিয়োগের মাধ্যমে, এই হচ্ছে কথা। অতঃপর আমরা পড়লাম 26 আদেশ এবং 26 ধারা এবং 4 আদেশ। 26 ধারায় বলা হয়েছে প্রতিটি দেওয়ানি মামলা দাখিল করতে হবে, আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে আর কি। আর 2025 সালের সংশোধনীতে 26-এর উপধারা 2 যোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সাক্ষ্য হলফনামা আকারে ওখানে দেওয়া লাগবে, এটা দেওয়া এখন বাধ্যতামূলক। এছাড়া 4 আদেশে বলা হয়েছে আরজি আপনি আদালতের প্রধান কর্মকর্তা মানে কর্মকর্তার এতদ উদ্দেশ্যে নিয়োগকৃত কর্মকর্তার কাছে দিবেন, যতজন বিবাদী ততগুলো আরজির অবিকল নকল, এগুলা মোটামুটি বলছে 4 আদেশে। 5 আদেশ আমরা পড়ি নাই। 6 আদেশে পড়ছি আমরা প্লিডিংস। প্লিডিংস বলতে আরজি এবং জবাব, আর যদি বলে প্লিডিং তাহলে আরজি অথবা জবাব। আরজিতে প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে কিন্তু কোনো সাক্ষ্য থাকবে না। এছাড়া প্লিডিংসে যে টাকা, তারপরে তারিখ, এগুলো অঙ্কের মাধ্যমে লিখতে হবে। 6 আদেশের 14তে বলছে প্লিডিংসে সিগনেচার করবে পক্ষ এবং উকিল। আর 6 আদেশের 15তে বলছে প্লিডিংসে ভেরিফিকেশন, ভেরিফিকেশন করবে হচ্ছে শুধুমাত্র পক্ষরা, আরজি হইলে বাদী আর লিখিত জবাব হইলে বিবাদী, তবে আদালত অনুমতি দিলে ওয়াকে ফহাল যে কোনো ব্যক্তিও করতে পারে। প্লিডিংসে কর্তন 6 আদেশের 16, অপ্রয়োজনীয়, কুৎসাজনক বা মামলাকে বিলম্বিত করবে, বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করবে, এরকম ক্ষেত্রে কর্তন করতে পারে। আদালত স্বপ্রণোদিত হয়ে পারে, পক্ষগণের আবেদনের ভিত্তিতে পারে। কর্তন করলে প্রতিকার হলো কি, রিভিশন। প্লিডিং সংশোধন 6 আদেশের 17 বিধি,
ন্যায় বিচারের স্বার্থে প্রকৃত বিচারের উদ্দেশ্যে প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। তবে সংশোধনটা যদি মামলার প্রকৃতি চেঞ্জ করে ফেলে, অপরপক্ষের ক্ষতিগ্রস্ত করে, তাহলে কখনোই সংশোধন মঞ্জুর করবে না। প্লিডিং সংশোধন মঞ্জুর করবে কি করবে না এটা আদালতের ক্ষমতা। তবে 2012 সালের সংশোধনীতে এসেছে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে যত দ্রুত সম্ভব পারা যায়। যত দ্রুত সম্ভব যদি না করেন তাহলে আপনাকে ক্ষতিপূরণ মঞ্জুরের নির্দেশ দিতে পারে। আর প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, এটা একটা আপিল অযোগ্য আদেশ, তাই রিভিশন করা যাবে। আর প্লিডিং সংশোধনের আবেদন এই যে মঞ্জুর করে, তাহলে কত সময়ের মধ্যে করতে হবে? আদালত নির্ধারিত সময় অথবা সর্বোচ্চ 14 দিন, এটাই বলছে 6/18। তো আগামীকাল আছে, আগামীকালও আপনাদের যথারীতি চেষ্টা করবো ক্লাস টেস্ট নেওয়ার, পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলে আসবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে অনলাইন অফলাইন প্রশ্ন করেন, না হলে আজকে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। সকাল 10টায় দেখান। তানভীর খান, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।